একদম তুই আমার কাছে আসবি না, তাহলে কিন্তু তোকে আমি খুন করে ফেলবো। তোমার কাছে আসতে আমার বইই গেছে। তুমি কি ভেবেছো তোমাকে বিয়ে করেছি বলেই তোমাকে বইয়ের অধিকার দেব? কখনোই না। তাহলে বিয়ে করলি কেন? তোর জন্য আজকে আমাকে জোর জবরদস্তি করে বিয়েটা দিল। তুই কেন তো বিয়েতে বারণ করলি না? আমি না হয় ভালো না সেই জন্য তোমাকে বিয়ে করেছি, তাহলে তুমি তো সাধু, একদম সন্ন্যাসিনী মেয়ে, তাহলে আব্বু আমাকে বলতে পারোনি? হারামজাদা, তোর গার্লফ্রেন্ড থাকতে তুই কি করে পারলি আমাকে বিয়ে করতে? আমার বান্ধবী যদি এইসব জানতে পারে তাহলে সুইসাইড করবে নির্ঘাত। কি করব? আব্বু জোর করে আজকে ধরে বেঁধে তোমার সাথে বিয়ে দিয়ে দিবে, আমি বুঝতেই পারিনি। গতকাল অবধি কিছুই জানতাম না। দুপুরে আব্বু বাসায় এসে বলল আজ নাকি তোমার সাথে আমার বিয়ে। আমি কিছুই বুঝতে পারিনি। যখন জিজ্ঞেস করেছি বলেছে বারবার তোমাদের বাসায় যাবে। আব্বু নাকি বুঝে গেছে তোমার সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু ভাবতেও পারেনি যে একদিনে গিয়ে মামার সাথে কথা বলে বিয়েটা ঠিক করে ফেলবে। একদম মিথ্যে বলবি না কুত্তা। তুই খুব ভালো করেই জানতি যে ফুপা আমাদের বাসায় গিয়েছে আর বিয়েটা ঠিক করেছে। এরকম কিছু জানার পরেও তুই কি করে পারলি আমাকে বিয়ে করতে? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, গার্লফ্রেন্ড থাকতে আমি কেন তোমাকে বিয়ে করতে যাব? আজব। তুমি না তোমার বান্ধবীর সাথে আমার রিলেশনটা করিয়ে দিয়েছিলে? তুমিও জানো আমি ওকে ভালোবাসি, তাহলে সজ্ঞানে তোমাকে কি করে আমি বিয়ে করব? বুঝতে পারছো না? আমার কি মাথা খারাপ যে তোমার মতো একটা জল্লাদ মহিলাকে আমার বিয়ে করতে হবে? তবে রে কুত্তা, তোর জন্য আমাকে বিয়েটা করতে হয়েছে। এখন আমার কি হবে? তোর মতো একটা ভাদুরের সাথে আমাকে সংসার করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, আব্বু আম্মা আমার কোনো কথাই শুনলো না। জোর করে ধরে তোর মতো একটা গাধার সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। বান্ধবীর গলায় তোকে ঝুলিয়ে দিয়ে ভেবেছিলাম অন্তত তুই আমার দিকে আসবি না, কিন্তু সেই তোকে আমার বিয়ে করতে হলো। আচ্ছা তুমি কান্নাকাটি করো না, আমি দেখছি কি করা যায়। আব্বুকে আমি কিছুতেই বোঝাতে পারিনি। আর যখন বলেছিলাম আমি তোমাকে না তোমার বান্ধবীকে পছন্দ করি, তখন আব্বু বলেছিল বিয়েটা ঠিক করে দিয়েছে। এখন পছন্দ করলেও তাতে কিছু আসে যায় না। আব্বুর কথাতে বিয়েটা করতেই হলো। আর যদি না করি তাহলে আমাকে ত্যায্য পুত্র করবে বলেছিল। এখন বলো, এরকম একটা অবস্থাতে আমি কি করে তোমার বান্ধবীর কথা বারবার বলতাম? আর বললে যদি বাসা থেকে বের করে দিত তখন? আর তোমার বান্ধবীর জীবনেও আমাকে বিয়ে করার কথা মাথাতে অন্তত আনতো না। তার থেকে তোমাকে বিয়ে করেছি, সেটাই ভালো নয় কি? কুত্তা, তোর জন্যই সবকিছু হয়েছে। তোর জন্য আমাকে বিয়েটাও করতে হলো। এখন আমার কি হবে? আর আমার বয়ফ্রেন্ড, ওর কি হবে? ও যদি জানতে পারে তাহলে কখনোই আমাকে আর... আজব, তোমার বয়ফ্রেন্ড আছে কখনোই বলনি তো? তোর গার্লফ্রেন্ড থাকতে পারে, তাহলে আমার বয়ফ্রেন্ড কেন থাকতে পারবে না? আর কুত্তা, তোকে আমি বলতে যাব কেন? হ্যাঁ, আমাকে কি পাগল কুত্তারে কামড়িয়েছে যে তোকে বলে শেষে আমার রিলেশনটার এই 12টা আমি নিজে হাতে বাজাবো? কখনো না, কখনো না। তুমি একবার তো অন্তত আমাকে বলতে পারতে, আমি আটকানোর চেষ্টা করতাম। নাদিয়া বেড ছেড়ে উঠে আসলো। তারপর কষিয়ে একটা ঘুষি মেরে দিল ঈশানের পেট বরাবর। ঈশান ভেবেছিল প্রতিবারের মতোই মেয়েটা ওর মুখে কষিয়ে থাপ্পড় বসাবে, কিন্তু সেটা না করে যে পেট বরাবর এত জোরে একটা ঘুষি বসাবে, মেয়েটার এই নরম হাতে যে এত জোর সেটাই ভাবতে পারেনি। পেটে হাত দিয়ে বলতে আরম্ভ করলো, ও মাগো কুত্তি, তোমার কি একটু দয়ামায়া হয় না? এরকম একটা মাসুম বাচ্চাকে কিনা শেষে মারধর করছো। তোকে না খুন করতে ইচ্ছে করছে। তোর জন্য আমার লাইফটা শেষ। এখন আমি কি করবো? হ্যাঁ, কি আর করবে? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমার বান্ধবীকে কিছু বলিনি। ওকে সবটা বললে না হয় ও বুঝতে পারবে, কিন্তু তোমার বয়ফ্রেন্ডকে কি কি করে বোঝাবে? আর যদি আমাকে এটা বলতে তাহলে বিয়েটা ভাঙা যেত। আমি তো ভেবেছিলাম যে তোমার বান্ধবীকে বোঝাতে পারলে তোমার সাথে মানিয়ে নিতে পারবো, কিন্তু এখন তুমিও বলছো তোমার বয়ফ্রেন্ড আছে। কি করে হবে তাহলে? তোর ধান্দাটা কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না ঈশান। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুই আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চিন্তা ভাবনা করেই আমাকে বিয়েটা করেছিস, তাই না? আমার বইই গেছে তোমার মতো একটা কুন্ডি মেয়েকে বিয়ে করতে। আর শোনো, আমার গার্লফ্রেন্ড আছে, আমি ওকে অনেক ভালোবাসি। ও এখনও জানে না। আমি ওকে ঠান্ডা মাথায় বোঝাবো। সেগুড়ে বালি, আমি আগেই ওকে বলে দিয়েছি তুই সব জ্ঞানে জেনে শুনে আমাকে বিয়ে করেছিস। ও কি পরিমাণে কান্নাকাটি করেছে তুই একটা বার যদি দেখতি তাহলে বুঝতে পারতি। না জানি এতক্ষণে সুইসাইড টুইসাইড করেই বসেছে কিনা আল্লাহ মাহবুদি জানে। আল্লাহ, সর্বনাশ, তুমি কি করলে এটা? আমি কি করে ওকে বোঝাবো? আমি তো বুঝতেই পারছি না যে তুমি কি করে এরকম একটা কাজ করতে পারলে। এমন কাজ করবে না তো কেমন কাজ করবে? তুই কি করে পারলি আমাকে বিয়ে করতে? তোর তো একটা বার লজ্জা হওয়া উচিত ছিল যে মামাতো বোন তোকে তার বান্ধবীর সাথে রিলেশন করিয়ে দিয়েছে, তুই গার্লফ্রেন্ডকে বিয়ে না করে শেষে মামাতো বোনকে বিয়ে করে নিলি কেন?
তুই একটা বারও ফুপাকে বলতে পারলি না যে তুই বিয়েটা করবি না? তুই জেনে শুনে এমনটা করেছিস। আমি তোকে দেখে নেব, দেখিস তুই কি করে আমার সাথে থাকতে পারিস, আমিও সেটা দেখে নেব। আমার কথা শোনো, দেখো বিয়েটা যখন হয়েছে তখন আমরা না হয় ট্রাই করি কিছুদিন থাকার, তারপর যদি থাকতে না পারি। তোর কি মাথা খারাপ? তোর গার্লফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, সব জানার পরেও তোর সাথে আমি থাকবো? তুই কি বুঝতে পারছিস না যে এরকম করে থাকা সম্ভব না? তোর কথা শুনেই মনে হচ্ছে বিষয়টা এতটাই সহজ। তাহলে এখন কি করবে? বিয়ে করে সারতে পারলে না, এখন কি তুমি ডিভোর্সের কথা বলবে? দরকার পড়লে তাই হবে, তারপরেও তোর সাথে আমি সংসার করতে পারবো না। আমার বয়ফ্রেন্ড আছে, তাই বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবো দরকার পড়লে। ঈশান কি বলবে জানে না। ছেলেটা এসে বিছানায় বসে পড়ল ধপ করে। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? ঈশান আর নাদিয়া মামাতো বোন, ফুফাতো ভাই। সহজ কথায় বলতে গেলে দুজনেই কাজিন। এমন একটা পরিস্থিতিতে আজকে দুজনকে পড়তে হবে সেটা কেউই কল্পনাও করতে পারেনি। আসলে ঈশান ভেবেছিল যেহেতু মামাতো বোনের বান্ধবীর সাথে রিলেশনে জড়িয়ে আছে আর চুটিয়ে প্রেম করছে, তাতে কিছুদিন বাদে অনার্সটাও শেষ করে আব্বু আম্মুকে বিষয়টা জানাবে। আসলে মামা বাড়িতে ঘন ঘন যাবার কারণে যে এরকম একটা কাণ্ড ঘটবে সেটা ঈশান কখনো ভাবতেও পারেনি। আসলে ঈশান গত 1 বছর আগে যখন মামার বাড়িতে যায় তখন মামাতো বোনের সাথে তার বান্ধবীর সাথে দেখা করতে যায়। সেখানে গিয়েই ঈশান মেয়েটাকে প্রথমবার দেখে আর তারপর থেকে মামাতো বোনের বান্ধবীকে ভালো লেগে যায়। ঈশান মেয়েটার সম্পর্কে খোঁজ খবর যখন ওর মামাতো বোনের থেকে নিতে আরম্ভ করে তখন মামাতো বোন বিষয়টা বুঝতে পেরে ওকে যখন সরাসরি জিজ্ঞেস করেছিল যে তার বান্ধবীকে পছন্দ করে কিনা। ঈশান বলেছিল পছন্দ করার মতোই একটা মেয়ে, দেখতে ভারী মিষ্টি, তাই ঈশানেরও ভালো লেগে গিয়েছিল। সেজন্য নাদিয়া ঈশানের সাথে বান্ধবীর কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। প্রথমে মেয়েটা ইগনোর করলেও পরে ঈশান বেশ খানিকটা ইগো দেখিয়ে মেয়েটাকে বেশ কয়েকটা কড়া কথা শোনায়। তাতে মেয়েটা বুঝতে পারে যে এতটাও নাটক করা ঠিক না। কোনো ছেলে যদি কথা বলতে চায় তাহলে এতটা ঢং দেখানো ভালো কথা হয়নি। সেজন্যই হয়তো পরবর্তীতে ঈশানের সাথে মেয়েটা কথা বলেছিল। ও বলেছিল প্রেম ভালোবাসার মধ্যে জড়াতে চায় না, কিন্তু ঈশান মানতে নারাজ ছিল। পুরো 6টা মাস মেয়েটার পিছনে সময় দিয়েছে, তাই বারবার মামা বাড়িতে যেতে আসতে হয়েছে। যেখানে মেয়েটার সাথে নাদিয়া আপু দেখা করেছে, ঈশান তার বান্ধবী অর্থাৎ সামিয়ার সাথে দেখা করার জন্য বারবার গিয়েছে। আর নিজের ভালোবাসার কথাটা বলতে থাকলে শেষে যখন সামিয়া ঈশানকে একদিন অনেক অপমান করে এসব বিষয় নিয়ে, তখন নাদিয়ার মন খারাপ হয়। এতে ভেবে ওর ভাই ফুফাতো ভাইকে এমন করে ওরই সামনে অপমান করলো। তারপর থেকে নাদিয়া 15টা দিন আর সামিয়ার সাথে কথা বলেনি। সামিয়া ওকে এড়িয়ে যাওয়ার বিষয়টা জিজ্ঞেস করলে নাদিয়া সেদিন মেয়েটাকে অনেক কড়া কথা শুনিয়ে দেয়। তখন ঈশানের বিষয়টা নিয়ে সামিয়া ভেবেছিল তার 15টা দিন পরেই কাকতালীয়ভাবে ঈশানের সাথে ওদের শহরে সামিয়ার দেখা হলে মেয়েটা কথা বলতে চাইলে ঈশান ওকে এড়িয়ে যেতে নেয়। কিন্তু তখন ঈশান এড়িয়ে যেতে পারেনি, কারণ সামিয়া নিজে থেকেই ওর নাম্বারটা চেয়েছিল। ঈশান নাম্বারটা দিলে পরে মেয়েটা নিজেই কল করেছিল। তারপর থেকে কথা বলতে বলতে দুজনের মাঝে সম্পর্কটা হয়ে যায়। কারণ প্রথম বারণ করলেও পরবর্তীতে ঈশানের এরকম পিছনে লেগে থাকাটা মেয়েটার ভালো লাগতো। আর ওর প্রতি এত কেয়ারিং, ওর কি পছন্দ করে না করে সবটাই ঈশান জেনে ফেলেছিল। আর একটা ছেলে এতগুলো দিন ধরে পিছনে পড়ে থাকলে দুজনের মাঝে প্রেম ভালোবাসাটা হওয়াটাই স্বাভাবিক। এই যুগের মেয়েদের এটাই একটা সমস্যা, সত্যিকারের ভালোবাসলে তাকে কখনো কাছে আসতে দিবে না। আবার যদি কেউ লোভ দেখিয়ে কিংবা ক্ষতি করার জন্য ভালোবেসে থাকে, তাকে ঠিকই ভালোবাসার জন্য উঠে পড়ে লাগবে। কিন্তু সামিয়া ভয় পেত যদি ঈশান ওর সাথে বাজে কিছু করে পালিয়ে যায়। তখন ঈশান ওকে প্রমিস করেছিল যে ওর হাতটা পর্যন্ত ধরবে না যতদিন না ও চায়। তারপর থেকে 6 মাস ঈশানের সাথে সামিয়ার রিলেশনটা চলেছিল। আর ছেলেটা বারবার এরকম মামা বাড়িতে যেতে আসতে দেখে আব্বু আম্মু বিষয়টা নিয়ে সন্দেহ করে। ঈশানকে জিজ্ঞেস করলেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আসলে সামিয়ার সাথে দেখা করার জন্য হলেও মামা বাড়ির নাম দিয়ে সেদিকে যেতে হতো ছেলেটার। আবার যখন দেখা করে আসতো তখনও বিষয়টা জিজ্ঞেস করলে ঈশান মামা বাড়ির কথাই বলতো। আর বিষয়টা নিয়ে ওরা সন্দেহ করে বসে যে নাদিয়ার সাথে ঈশানের সম্পর্ক চলছে। এরকম কিছু বুঝতে পেরে তখন আব্বুর সাথে আম্মু বিষয়টা নিয়ে কথা বললে আব্বু একদিন নাদিয়ার আব্বু অর্থাৎ ঈশানের মামার সাথে গিয়ে কথা বলে। আর ছেলে মেয়ে যেহেতু বয়স হয়েছে তাই বিয়ের কথাটা বলে
লোকটা তেমন করে আর বারণ করেনি, কারণ ভাগ্নে বড়লোক বাবার ছেলে, আর ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে বিষয় আশয় কম নেই তাদের, দেখতে শুনতে মাশাআল্লাহ, তাই বারণ করার কোনো প্রশ্নই ওঠে না। একমাত্র বোন জামাইয়ের আবদার রাখতেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। ঈশানের আব্বু আর বিয়েটা ঠিক করে এসে বিষয়টা আম্মুকে জানালে সেদিন দুপুরে ঈশান কলেজ থেকে ফিরেছিল, আর এসে এরকম কিছু জানার পর তখন আকাশ থেকে পড়েছিল। ছেলেটা ভাবতেও পারেনি যে আব্বু এরকম কিছু করে আসবে। তখন বারবার বারণ করতেই আব্বু বলে বিয়েটা ঠিক হয়ে গেছে, এখন আর বিয়ে ভাঙা সম্ভব না। ঈশান বাসা থেকে পালিয়ে আসার কথা বললে তখন আব্বু বলে দেয় যদি বাসা থেকে কোনোভাবে পালায় তাহলে ওকে ত্যায্যপুত্র করবে। এসব কথা শোনার পর ঈশানের হাত পা ঠান্ডা হয়েছিল, ভাবতেই পারেনি যে আব্বু এরকম কিছু বলবে, আর তারপর দিন ওকে বিয়েটা দিয়ে দিবে। আর ঈশান বিয়ের আগের দিন থেকে সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে বিয়ের সন্ধ্যা পর্যন্ত ঈশানকে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল। আর বিয়েটা ওদের বাসায় হয়, সেজন্য ছেলেটা কোথাও যেতেও পারেনি। নাদিয়াকে জোর করে ধরে এনে বিয়েটা দেওয়া হয়। নাদিয়া ওর আব্বুকে বলতেও পারেনি ওর অন্য কারোর সাথে সম্পর্ক আছে, আর ঈশান ওরই বান্ধবীর সাথে রিলেশন করছে। এরকম একটা ঘটনার জন্য এখন দুজনকেই পস্তাতে হচ্ছে। দুজনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতেও একদম যারা দুজন বিপরীত দিকের মানুষ তাদের সাথে বিয়ে দেওয়া হলো। এখন ঈশান কী করবে সেটাই ভাবছে। কিছুক্ষণ ধরে চুপ করে থেকে তারপর বলতে লাগলো, এখন তুমি কি করতে চাইছো? ডিভোর্স দিলেই কি সব সমস্যার সমাধান হবে? না সামিয়া আমাকে মেনে নেবে, আর না তোমার বয়ফ্রেন্ডও তোমাকে মানতে চাইবে। দেখো, যেটা হয়েছে সেটা নিয়ে মন খারাপ করে থেকে লাভ নেই। তুমি মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আর মানিয়ে না নিলে কোথায় বা যাবে শুনি? তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে দেখতে পারো সে তোমাকে মেনে নেবে কিনা। একটাবার ভেবে দেখো। আমার মনে হয় না বিবাহিত একটা মেয়ের সাথে কেউ রিলেশন করবে, আর যদি করো তাহলে সেটা কোনো লাভের আশায়। এখন আমি চাইছি দুজনে একটু সময় নেই। যদি দুজনের দিক থেকে দুজন মেনে নেয় তাহলে না হয় এসব নিয়ে ভাবা যাবে, আর যদি না মেনে নেয় তাহলে আমি বলছি কি আমরা সবটা মেনে নেওয়ার চেষ্টা করি। কি কি বলো? তোর কি মাথা খারাপ? তোর মতো কুত্তার সাথে আমি কখনোই থাকবো না। আমি কখনো তোকে ভালোবাসতে যাবো না। আর সংসার করা সেখানে তো অনেক দূরের কথা। শোন, তুই আমাকে ডিভোর্স দিবি 6 মাস বাদে। আমি তোর এখান থেকে চলে যাব। আর যদি আগেই সম্ভব হয় তাহলে আগেই দিবি, নাহলে আমি তোকে সত্যি খুন করে পালিয়ে যাবো বলে রাখলাম। আমার বইয়েই গেছে তোমার সাথে সংসার করতে। আমি জাস্ট কথার কথা বলছিলাম, কিন্তু তুমি যেহেতু মানবে না তাহলে আমার মানতে ঠেকা পড়েছে। আমি চাইছি না তোমার মতো একটা দরজাল মহিলার সাথে সংসার করতে। শোনো, এরকম একটা ভাব দেখাচ্ছ যেন কোনো রাজপুত্রকে বিয়ে করতে। আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? আব্বুর টাকা পয়সা কম আছে? এখন তুমি কি চাইছো? আমি আব্বুর কথা না শুনে হুটহাট করে গিয়ে তারপর তোমার বান্ধবীকে বিয়ের কথা বলি? সে কি বিয়ে করতো আমাকে? কখনোই করতো না। এই মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত না। আমি বলেছিলাম কিছুদিন আগে। সামিয়া বলেছে অনার্স শেষ করতে। এখন আমার পক্ষে সম্ভব ছিল না তাকে মানানো। তাহলে তো আমি কাল রাতেই পালিয়ে যাওয়ার ব্যবস্থা করতাম। আম্মুর হাতে পায়ে ধরে হলেও পালানোর চেষ্টা করতাম, কিন্তু তোমার বান্ধবী আমাকে বারণ করেছে। তাহলে এই মুহূর্তে কি করে সম্ভব হতো বলো? আচ্ছা, কয়েকটা দিন না হয় আমরা ট্রাই করে দেখি, তারপর যদি মনে হয় যে থাকতে পারবে না তখন না হয়। আমি বুঝতে পারছি তুমি আমার সাথে সংসার করার চিন্তা ভাবনা করেছো, তাই না? আমি তোর গার্লফ্রেন্ডের থেকে দেখতে সুন্দর সেই জন্যই তুই আমার সাথে। একদম বাজে কথা বলবে না। আমার গার্লফ্রেন্ড তোমার থেকে দেখতে অনেক ভালো। তোমার মতো অত বজ্জাত নয় যে এরকম রাগ দেখাবে। দেখো, ওকে যদি আমি বলি ভুলবশত এরকম কিছু হয়ে গেছে তাহলে ঠিকই ও আমাকে মেনে নেবে। সেগুলো পালি, এতক্ষণে গিয়ে দেখো লাটা একদম চুকে গেছে। ঈশান পড়ে গেল মহা বিপদে। এখন কি করবে? এই মেয়েকে বোঝাতে পারছে না, তাহলে সামিয়াকে বোঝাবে কি করে? কিছু ভেবেই পাচ্ছে না। তারপর আর কি? রাতে যখন ঘুমানোর জন্য নাদিয়ার কাছে শুতে গেল তখন মেয়েটা বারবার ওকে দূরে সরিয়ে দিতে চাইলো। ঈশান আর উপায় না পেয়ে তখন নিজে থেকেই ব্যালকানিতে চলে আসলো। সামিয়ার কথা ভেবে বড্ড বেশি ভয় লাগছে। তাহলে কি মেয়েটা উল্টাপাল্টা কিছু করে বসেছে? আর করলে তো শেষে ওকেই জেলে যেতে হবে। কথাগুলো ভেবেই আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটাকে কল করলো। কয়েকবার বাজতেই ও পাশ থেকে কলটা রিসিভ হলো, তবে কান্নার আওয়াজ আসলো।
ঈশান ফোনটা কানে দিতেই তখন মেয়েটা কোনো কথা বলছিল না। ছেলেটা ওকে হাজারটা কথা বলেও থামানোর চেষ্টা করে পারল না, কারণ মেয়েটা বারবার বলছে ওকে ঠকানো হয়েছে। তখন ঈশান ওকে বলল আব্বু আম্মু জেদের কাছে ওকে আজকে এরকম একটা কাণ্ড ঘটাতে হয়েছে, না হলে বিয়ে করার ইচ্ছেটা ওর কখনোই ছিল না। কিন্তু কে শোনে কার কথা? মেয়েটা কান্নাকাটি করতে লাগলো। তুমি কি করে পারলে আমাকে ভালোবাসা অবস্থায় অন্য কাউকে বিয়ে করতে, তাও আবার আমারই বান্ধবীর সাথে কিনা শেষে এরকম করে সম্পর্কে জড়ালে? আমাকে যদি ভালোবাসতে তাহলে কিছুতেই নাদিয়াকে বিয়ে করতে পারতে না। নাদিয়া নিজে দাঁড়িয়ে থেকে দেখেছে আমি তোমাকে কতটা ভালোবাসি, আর সেখানে কি করে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে ঠকাতে পারলো ও? আমি ভাবতেও পারছি না তুমি আমার সাথে এত বড় অন্যায় করলে। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি আমাকে ঠকিয়েছো ঈশান, তুমি এমন করে আমাকে না ঠকালেও পারতে। আমি কি এমন অন্যায় করছিলাম বলো? তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসায় কি আমার অন্যায় ছিল? বেবি, আমার কথা শোনো। আমি ইচ্ছে করে এরকম কিছু করিনি শোনা, আর আমার কথাটা একবার অন্তত শোনো। আমি বুঝতেই পারিনি যে আব্বু এরকম কিছু। তুমি সব জানতে, সব কিছু জেনে শুনেই আমাকে ঠকালে। তুমি কেন এমন করলে বলো? তুমি জেনে শুনেই আমাকে কষ্ট দিলে ঈশান। ঈশান, আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি, দিন শেষে তোমার ভালোবাসায় বাধ্য করলো। তাহলে কেন আমাকে এত বড় শাস্তি দিলে? আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, কেন এত বড় প্রতারণা করলে আমার সাথে? মেয়েটাকে হাজারবার বোঝানোর চেষ্টা করেও পারল না ঈশান। শেষে উপায় না পেয়ে নিজেই কল কেটে দিল। ঈশান কি করবে বুঝতে পারছে না, মাথাটা পুরোই খারাপ হয়ে যাচ্ছে। অন্যদিকে রুমে এসে দেখলো নাদিয়া ঘুমিয়ে পড়েছে। এরকম একটা অবস্থায় মেয়েটাকে প্রচুর পরিমাণে সুন্দর লাগছে। বউ সাজে আজকে দেখতে একদম পরীর মতো লাগছে। মনে হচ্ছে এক্ষুনি ওর পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু সেই সুযোগটা ঈশানের নেই। আর তার উপর অন্য একজনকে ভালোবাসে। এখন মামাতো বোনের সাথে এরকম কিছু করাটা অন্যায়। ঈশানকে মন থেকে সামিয়া বলতে পারবে, আর তাছাড়া টাকা পয়সা ছাড়া যেও শূন্য। আব্বু আম্মুর মাসের বাইরে গিয়ে এরকম কিছু করলে দিন শেষে ওকে কষ্ট পেতে হতো। তাছাড়া আব্বু কখনোই ওকে এরকম কিছু করতেও দিত না, বাসায় থাকতে দিত না। বিষয়টা নিয়ে ভেবেই ঈশান কিছুক্ষণ যাবৎ হাঁসফাঁস করতে লাগলো। তারপর রাতে আর ঘুমোতে পারেনি। বেডের এক সাইডে ফ্লোরে বসে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে নাদিয়ার চেঁচামেচি ঈশানের ঘুম ভাঙলো। তারপর তাড়াহুড়ো করে ঈশান সেখান থেকে উঠে দাঁড়াতেই নাদিয়া বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আবার আমার কাছে আসে? আমি বুঝতে পারছি তুই আমার সাথে উল্টাপাল্টা কিছু একটা করতে চেয়েছিস, তাই না? একদম উল্টাপাল্টা কথা বলবে না। তুমি আমাকে যতটুকু দায়ী করেছো এই বিয়ের জন্য, ঠিক ততটুকু তুমি নিজেও দায়ী। তুমি বুঝতে পারছো না যে তোমার জন্য আমাকে বিয়েটা করতে হয়েছে? আমি কি বিয়ে করতে চেয়েছিলাম বলো? আমি আমার গার্লফ্রেন্ড থাকতে তোমাকে কি করে বিয়ে করতে যাব? আমি তো ওর সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। আমি কাল রাতে চেয়েছিলাম যে একটা সমাধানের মধ্যে আসতে। ওদের যদি বোঝাতে পারি তবে এই সংসারের কথা চিন্তা করব। এখন তুমি যেহেতু চাইছো না, তাহলে আমিও চাই যে আমাদের ডিভোর্স হয়ে যাক। কারণ তোমার মতো মেয়ের সাথে এক মুহূর্ত কাটানো সম্ভব না। আমি এক্ষুনি আব্বু গিয়ে বলছি যে আমি তোমার সাথে থাকতে চাই না। বল না, বল, গিয়ে বল। তারপর দেখবি লাথি মেরে তোকে বাসা থেকে দূর করে দেবে। তখন কি করবি তুই? বাজা থেকে বেরিয়ে যাবে ভালো। তোমার মতো একটা বজ্জাত মেয়ের সাথে থাকার চেয়ে রাস্তায় গিয়ে থাকা ভালো। আমার বয়ে গেছে তোর মতো একটা বদলোকের সাথে আমার সংসার করতে। দূরে যা চোখের সামনে থেকে, দূর হারামজাদা। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি যদি একটু আব্বুকে বোঝাও তাহলে না হয় আব্বু আম্মু বুঝতে পারবে যে ভুল করেছে। তারপর আমরা ওদের আস্তে আস্তে বুঝিয়ে বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওদের বোঝাতে পারলে দেখবে যে ডিভোর্স নেওয়াটাও সহজ হয়ে যাবে। আমি কাউকে কিছু বলতে পারবো না। 6 মাস বাদে তুই যদি ডিভোর্স দিস তো ভালো কথা, নাহলে আমি এখান থেকে নিজে থেকেই পালিয়ে যাব। তারপর দেখবো তুই কি করে আমাকে আটকাতে পারিস। ঈশান কি করবে কিংবা কি বলবে বুঝতে পারছে না। কিছুক্ষণ যাবৎ চুপ করে রইল। তারপর নাদিয়ার পাশে বসলো, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ঠিক আছে, তোমার যা মনে হয় করো। তবে আমি চাইছি না কোনো ঝামেলা বাড়াতে। অন্তত আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আমি চাই সামিয়াকে তুমি খুব ভালো করেই জানতে আমি সামিয়াকে ঠিক কতটুকু ভালোবাসি। এত ভালোবাসার পর যদি সামিয়াকে না পাই তাহলে কি করে থাকবো বলো? আমি তো সব কিছু মেটানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি সেটা বুঝতেই চাইলে না। ঠিক আছে, তোমাকে কিছুই বুঝতে হবে না।
নাদিয়া কোনো কথা না দিয়ে ঈশান গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর উপায় না পেয়ে নিজেও ফ্রেশ হয়ে এসে অনেকক্ষণ যাবৎ বসে রইল। একটু বাদে আম্মু ওদের খাওয়ার কথা বললে তখন ঈশান আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আর খাওয়া, তোমার বৌমা কাল রাতে আমাকে যা খাইয়েছে না, আমি আর খাওয়ার কথা জীবনে চিন্তা করব না আম্মু। কি হয়েছে আব্বু, তুমি এমন করে কথা বলছো কেন? তাছাড়া নাদিয়া মামনি তোমার সাথে কিছু হয়েছে ঈশানের? আর তুমি ওকে কিছু বলেছো? না ফুপি, আমি কি বলবো তোমার ছেলেকে? তোমার ছেলেই বলেছে যে আমাকে বিয়ে করতে চায়নি, এখন আবার ডিভোর্সও চাইছে। আমি কি করে জানবো যে তোমার ছেলে অন্য কোথাও রিলেশন আছে? ঈশান কি বলবে জানে না, তবে এই মেয়ের মতলব মোটেও ভালো ঠেকছে না। তাহলে কি ওকে দিন শেষে ঝামেলার মধ্যে ফেলতে চাইছে? বিষয়টা নিয়ে ভেবেই কিছুক্ষণ যাবৎ চুপ করে রইল। তারপর একটা সময় মনে হতে লাগলো নাদিয়া এবার বাড়াবাড়ি করছে। ঈশান এবার রাগী চোখে তাকিয়ে থেকে বলতে লাগলো, আম্মু, তোমার ভাতিজি খুব ভালো করে জানে তার বান্ধবীর সাথে আমার রিলেশন ছিল। সে নিজে দাঁড়িয়ে থেকে রিলেশনটা করিয়ে দিয়েছে। তারপরও তারও বয়ফ্রেন্ড আছে, জিজ্ঞেস করে দেখো। এখন তোমাদের সামনে ভালো সাজার চেষ্টা করছে। আম্মু, আমি সব কথা বলে দিচ্ছি, কাল রাতেই তোমার ভাতিজি বলেছে আমার সাথে থাকবে না আর ওর ডিভোর্স চাই। এখন তোমরা কি করবে না করবে সেটা তোমরা জানো। দেখো, দিন শেষে যদি দুজনের দূরত্ব বাড়ে আর আমাদের মাঝে ডিভোর্স হয়, তাহলে আমি বলে দিচ্ছি এগুলোর জন্য আমাকে কোনো দোষ দিতে পারবে না। আমি চেয়েছিলাম সব ঠিক করে নিতে, আব্বুর কথা মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু এবার যদি ডিভোর্স হয় তাহলে আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে নেব। তখন তোমরা কেউ কিছু বলতে পারবে না। আর ও যে পরিমাণে জেদি, তাতে আমার সাথে কখনোই সংসার করবে না, বলে রাখলাম। ঈশান কথাগুলো বলেই বাসা থেকে বেরিয়ে গেল। সারাদিন এদিকে ওদিকে ঘুরেছে, কারো কলই রিসিভ করেনি। আব্বু কল করলেও সেটা দেখেনি, বাসায় আসলো। ঈশানের কপালে কষ্ট আছে সেটা খুব ভালো করেই জানতো। সামিয়ার সাথে দেখা করার চেষ্টা করলো, কথা বলার চেষ্টা করলো, ও ছোট বোনকে দিয়ে মেয়েটাকে ডাকানো পর্যন্ত, কিন্তু ও ঘন্টার পর ঘন্টা বাসার সামনে দাঁড়িয়ে থাকার পরও মেয়েটা বের হলো না। ঈশান হাজারবার কল করলো, মেসেজ করলো, ভয়েস মেসেজ পাঠালেও টেক্সট কিছুরই উত্তর আসলো না। শেষে হতাশ হয়ে বাসায় চলে আসলো। সন্ধ্যার মুখে বাসায় ফিরতেই আব্বু এসে শার্টের কলার ধরে টেনে নিয়ে ডাইনিংয়ে এনে কষিয়ে একটা থাপড় বসালো। ঈশান আর চোখে তাকিয়ে থেকে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, সব কিছু না জেনে না শুনে জোর করে কাল বিয়ে দিয়েছ, আর এখন এরকম করে গায়ে হাত তুলে বোঝাতে চাইছো তুমি আদর্শবান বাবা? তোমার সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? শায়লা, দেখেছো তোমার ছেলে কতটা বকে গেছে, যে বাইরে বাইরে ঘুরে এসেছে, তারপর মিথ্যা বলল যেন ওর বিয়েটা এখন না দেই, আর সারা জীবন এরকম লটর পটর করে বেড়াতে পারে। আর আজকে বিয়ের পর এসে এখন এরকম কথা বলছে। এই হচ্ছে ছেলের শাসন না করার ফল। এসব দিন দেখারই ছিল শায়লা। আপু, আমার কথা শোনো। আমি কখনো বলিনি যে আমি নাদিয়াকে ভালোবাসি। নাদিয়া আপুকে আমি কখনো ভালোবাসিনি, বোনের চোখে দেখেছি। কিন্তু তোমরা জোর করে আমাকে বিয়ে দিয়েছ। তোমাদের ভাতিজি কাল রাতে আমাকে বলেছে সে ডিভোর্স দিবে আর তার বয়ফ্রেন্ড আছে। জিজ্ঞেস করে দেখো, সে যদি বারণ করে তাহলে তার আব্বু আম্মুর মাথায় হাত রেখে বলতে বলো যে সে মিথ্যা বলেছে। নাদিয়া এবার ভয় পেয়ে গেল, ছেলেটা কি সত্যি এরকম কিছু করবে? বিষয়টা ভেবে নাদিয়া আমতা আমতা করতে লাগলো। আব্বু নাদিয়ার দিকে তাকিয়ে থেকে তারপর ছেলেকে মারতে গেলে তখন আম্মু আব্বুকে আটকে দিল আর বলতে লাগলো, ছেলের গায়ে হাত তুললে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুমি কি চাইছো বলো তো? ছেলেকে মারলে সব ঠিক হয়ে যাবে? কখনোই কিছু ঠিক হবে না। মারবে না তো কি করবে? সংসার না করে এখন বিয়ের পর বলছে যে ডিভোর্স চাই। এরকম নাটক আর কতদিন করবে? ও যখন তখন যা ইচ্ছা তাই করবে, আর আমাকে সেটাই মেনে নিতে হবে। বারবার মামার বাড়িতে গিয়ে বসে থাকে। মামা তো বোনের সাথে কখন কি করে বসে, সেটার জন্যই তাকে বিয়ে দিলাম। সব বিষয়ের পেছনে তোমরা যেটা ভাবো সে কারণ থাকে না। আব্বু না জেনে না শুনে আমার জীবনটাকে নষ্ট করে দিলে। তোমরা বুঝতে পারছো না যে এই মেয়ের সাথে আমি কিছুতেই থাকতে পারবো না। আব্বু আবারও ঈশানকে মারতে গেলে তখন নাদিয়া এসে আব্বুর হাত ধরে ফেললো আর বলতে আরম্ভ করলো, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার সাথে বিয়ে হওয়ার পর থেকে ও এরকম করছে। তোমাকে আমারও উচিত ছিল
বলা যে ও অন্য কাউকে ভালোবাসে। জোর করে কেন আমাদের বিয়েটা দিলে তোমরা? ঈশান ভাবলো যে নাদিয়া হয়তো এবার নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই সব কিছু বলে দিবে। ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই তার উল্টোটা হলো, কারণ নাদিয়া বলতে আরম্ভ করলো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না কখনো, কারণ আমি তোর মামাতো বোন। তুই আমাকে মামাতো বোন ভেবেই এসেছিস। তারপরে আমি কখনো চাইবো না তোর সাথে ভালোবাসা, কিন্তু দয়া করে তুই ডিভোর্সের কথা বলিস না প্লিজ। আব্বু ফুপির কথাতে খুব আশা নিয়ে তোর সাথে আমার বিয়েটা দিয়েছে। এখন যদি জানতে পারে যে তুই এরকম কিছু করছিস তাহলে অনেক কষ্ট পাবে, জানিস। মেয়েটা কথাগুলো বলেই কান্না করতে লাগলো। ঈশান অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেল। এই কি অবস্থা, মেয়েটা এরকম কান্না করছে কেন? তাহলে কি ওকে আবার কোনো বিপদে ফেলতে চাইছে? কথাগুলো ভেবেই ঈশান বলতে আরম্ভ করলো। ভালোই নাটক করতে জানো আপু। এরকম একটা নাটক তুমি আব্বুর সামনে করবে আমি ভাবতেও পারিনি। আমাকে আর কত খারাপ বানানোর ইচ্ছা আছে তোমার? কাল রাতে তো বেডেও শুতে দাওনি, আর এখন কি বাসা থেকে বের করে দেওয়ার ইচ্ছা আছে? দেখেছো পপি, ওকে আমি বলেছি আমরা সব ঠিক করে নেব, যেটা ছিল বিয়ের আগে ছিল। কিন্তু ঈশান কিছুই ঠিক করতে চাইছে না, উল্টো আমাকে কি সব বাজে বাজে কথা বলছে। আমি জানতাম তোমার ছেলে আমাকে কখনো মানবে না, তাই আমাদের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আব্বু জোর করে বিয়েটা দিল। ঈশান কিছু বলে ওঠার আগেই আব্বু কষিয়ে আবারও 2টা থাপড় বসালো ওকে। এবার নাদিয়া কান্না করতে করতে গিয়ে ঈশানকে জড়িয়ে ধরল। ঈশান হতবাক হয়ে যাচ্ছে মেয়েটার এরকম কর্মকাণ্ডে। তাহলে কি ওকে খারাপ বানানোর জন্যই এরকম কিছু করছে? তাই হবে। জোর করে মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে ঈশান রুমে চলে আসলো। তারপর ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইল। তারপর ফ্রেশ হয়ে বের হতেই দেখলো নাদিয়া ডেভিল হাসছে। ঈশান এসে ওর সামনে দাঁড়ালো, বেশ শান্ত কণ্ঠে বলতে লাগলো। আমি সামিয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি ওকে সব সত্যি বলতে গিয়েছিলাম। তুমি তো চাও না এই বিয়েটা থাক, তাহলে আমিও চাই না জোর করে তোমার সাথে বিয়েটা রাখতে। তারপর অন্তত এই নাটকটা করে আমাকে আর ছোট করো না। তুই নাটকে কি দেখেছিস? তুই দেখবি আমি ঠিক তোকে এতটুকু কতটুকু যন্ত্রণা, কষ্ট দিয়ে আমি তোকে তিলে তিলে মারবো। তুই বুঝতে পারবি মামাতো বোনের বান্ধবীকে ভালোবাসার পরে তাকে বিয়ে করাটা কত বড় অন্যায়। সেটা তুই আস্তে আস্তে ঠিকই বুঝতে পারবি। তুই একটু একটু করে কষ্ট পাবি। তোর সামনে আমি দাঁড়িয়ে থেকে প্রেম করিয়ে দেখিয়ে দেব, আর তুই কিনা শেষে আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিলি। এর জন্য তোকে শাস্তি পেতেই হবে, দেখিস। ঈশান কিছু একটা ভেবে বলতে আরম্ভ করলো। তাহলে ডিভোর্সটাই তোমার শেষ কথা? ঠিক আছে, তুমি ডিভোর্স পাবে, কিন্তু তার জন্য আমাকে জ্বালিও না প্লিজ। আমাকে আমার মতো থাকতে দাও। আমাকে এরকম বারবার ঝামেলার মধ্যে ফেলো না। আমি চাইছি না তোমার সাথে কোনো ঝামেলা হোক। আর তুমি এটুকু ভাবতে পারছো না যে তোমার সাথে ডিভোর্স হলে তোমার পরিবারের সাথে আমি কিংবা আমার পরিবারের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, আর কখনো তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। না থাকলে না থাকবে, সব তোর জন্য হয়েছে। এগুলো যদি হয় সব দোষ তোর। আমি চাইনি তোকে বিয়ে করতে, কিন্তু জোর করে আমাকে বিয়েটা দেওয়া হয়েছে। আমার পক্ষে সম্ভব না তোর সাথে সংসার করা। আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে এখান থেকে চলে যাব। 7টা দিন এমন করেই কাটলো। প্রত্যেক দিন ঈশান বাসা থেকে বেরিয়ে যায় নাদিয়ার অত্যাচারে। আর সামিয়ার সাথে দেখা করতে গেলে মেয়েটা ওর সাথে কোনোভাবেই কথা বলে না। কী করবে, কি করা উচিত ঈশান কিছুই বুঝতে পারছে না এই মুহূর্তে। তাহলে কি মেয়েটা ওকে ভুল বুঝলো? ছেলেটা কোনো সুযোগই পেল না মেয়েটাকে কিছু বলার। তারপর আর কি, এমন করেই যতদিন ঈশান বাইরে গেছে আর সন্ধ্যায় ফিরেছে ততদিন আব্বুর হাতে মার খেয়েছে আর নাদিয়ার টর্চার সহ্য করতে হয়েছে। মেয়েটা ওর জীবনটা পুরোই অতিষ্ঠ করে তুলেছে। ঈশান জানে না এখন কি করবে, তবে ওর রাগ হয়েছে এটা ভেবে যে নাদিয়া কেন এরকম করছে। ঈশান এইটুকু বুঝতে পারছে নাদিয়া এখনও বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ রেখেছে। এই বিষয়টা নিয়ে ঈশানের খুব খারাপ লাগছে। এটা ভেবেই যে নাদিয়া পারতো সামিয়াকে বিষয়টা বলতে, অন্তত তাতে ওদের সম্পর্কটা নষ্ট হতো না। আর মাঝখানে ডিভোর্স দিয়ে নিলেই তো দুজন দুজনের কাছে চলে যেতে পারতো। তাহলে ওকে এত ঝামেলার মধ্যে ফেলার কি আছে? ঈশান তো একাদশী নয়, নাদিয়া পারতো আব্বু আম্মুকে বোঝাতে, তাহলে কেন বলল না? সেটা ঈশান বিষয়টা নিয়ে বলার চেষ্টা করেছিল। আব্বু আম্মু তো কিছু শোনেইনি ওর কথা। ঈশান প্রত্যেক দিন বাসায় এসে দেখে নাদিয়া কারোর সাথে কথা বলছে। জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। এমন করেই কয়েকটা দিন চলল।
বাড়িতে বসে থেকে ভালো লাগছে না, তাই কলেজে যেতে আরম্ভ করেছে। কিন্তু আব্বু বলে দিয়েছে অফিসে যেতে, কিন্তু এই মুহূর্তে অফিসে যাওয়াটা সম্ভব না বলে এক প্রকার ছেলে বেঁকে বসেছে। আর তাতেই আব্বুর রাগ করলো। ঈশান কলেজে এসে মনমরা হয়ে বসে আছে। গত 7 দিনের একটা দিনও সামিয়ার সাথে কথা হয়নি। আর নাদিয়া সব সময় ওর সাথে মিসবিহেভ করেছে। মেয়েটা আগে এরকম ছিল না, রাগারাগিয়া ঝামেলা করলেও ওর সাথে তেমন কোনো ঝামেলা করতো না, কিন্তু আজকাল ওর সাথে কথাই বলতে চায় না। সব সময় কথা বললেই কেমন খ্যাক খ্যাক করে ওঠে। ঈশানের এই বিষয়টা মোটেও ভালো লাগছে না, তাই মেয়েটার থেকে দূরে সরে থাকার চেষ্টা করছে। রাতে ওকে বেডে শুতে পর্যন্ত দেয় না। ঈশানের বন্ধুরা কলেজে এসে দেখলো ছেলেটার চোখ জোড়া লাল হয়ে আছে, তাই বন্ধুরা ওকে জিজ্ঞেস করলো, কিরে তোর কি সমস্যা? চোখ লাল হয়ে যাচ্ছে কেন? নতুন বিয়ে করলে তার উপর আবার বাসর করলি, 7 দিন পর কলেজে আসলি, আমাদের বিয়েতে ইনভাইটও করলি না, এখন আবার দেখছি চোখ লাল। তার মানে কি রাতে ঘুম হয় না? ভাবি ঘুমাতে দেয় না, তাই তো? ঈশানের এই বিষয়টা নিয়ে এত খারাপ লাগলো যে বন্ধুকে কিছু বলতেও পারলো না। তারপর একটু হাসার চেষ্টা করে অসহায় কণ্ঠে বলতে লাগলো, বাসর রাত আমার প্রতি রাতেই হয়, সেজন্য আমি ঘুমাতেই পারি না বিছানায়। সে কিরে, বিছানায় বাসন না করে কোথায় গিয়ে করিস? আদরে বাঁদরে গিয়ে কি শেষ? তুই থাম তো, কি বলছে ও শুনতে দে। সব সময় খালি মস্কারি করিস। মস্কারি তো তোরাই করবি তাই না? কর কর, যেদিন আমি এখান থেকে চলে যাব কিংবা তোরা বিয়ে করবি সেদিন না আমার সাথে মস্কারি করতে পারবি, আর না তখন তোদের সাথে ভালো কিছু হবে। ঈশান কথাগুলো বলেই চুপ করে রইল। তখন মেহেদি কাঁধের উপর হাত রেখে বিষয়টা বারবার জিজ্ঞেস করতে ঈশান সবটা বলল। সব শোনার পর ওরা কিছুটা অবাক হয়ে ছেলেটার দিকেই তাকিয়ে রইল। দেখ, যা হবার হয়েছে। আমি বলি কি, তুই এখন একটু ভাবির সাথে কথা বলার চেষ্টা কর, কাছাকাছি চেষ্টা কর, তাহলেই হয়তো দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুইও যদি দূরত্ব বজায় রেখে চলিস তাহলে দেখবি কখনোই কিছু ঠিক হবে না। তোর কি মনে হয় আমি ওর সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করিনি? ও ভালোভাবে কথা বলার মেয়েই না। ভালো কথাই যাকে বোঝানো যায় সে একবার বললেই বুঝতে পারে, কিন্তু ওকে কখনো বোঝানো সম্ভব না। তার উপর ও বয়ফ্রেন্ডের সাথে এখনও রিলেশনটা কন্টিনিউ করছে। সে হয়তো জানেও না যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। অন্যদিকে ওর বান্ধবী আমার গার্লফ্রেন্ডকে বিয়ের আগের দিনই বলে দিয়েছে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আব্বু আম্মু আমার ফোনটা পর্যন্ত কেড়ে নিয়েছিল। আমি মেয়েটার সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারিনি। যদি পারতাম তাহলে অনেক আগেই ওকে নিয়ে পালিয়ে যেতাম। দেখ ভাই, বিয়ের আগে এরকম প্রেম ভালোবাসা সবারই দু একটা থাকে। মেয়ের থাকে, না হলে ছেলের থাকে, কিন্তু বিয়ের পর স্বামীর ভালোবাসা পেলে সব ভুলে যায় মেয়েরা। তাই বলছি কি, সব ঠিক করে নে। দেখ, তারপর না হয় এখন ভাবিও তোর থেকে দূরে দূরে থাকবে। দিন শেষে যদি তুই তাকে ভালোবাসার চেষ্টা করিস তাহলে দেখবি আর দূরে থাকতে পারবে না। আর কতই তো হচ্ছে যে মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোনকে মানুষ বিয়ে করে। এমন তো না যে এটাই প্রথম আর এটাই শেষ। তোদের এমন একটা সমস্যাকে সামান্য বলে মনে হচ্ছে? তোদের সবই তো বললাম। ওর যেমন বয়ফ্রেন্ড আছে তেমনি আমার গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ডের সাথে আমার যোগাযোগ নেই, কিন্তু ওর বয়ফ্রেন্ডের সাথে ওর যোগাযোগ করেছে। ওর যদি সেই ইচ্ছাই থাকতো আমাকে বিয়ে করার কিংবা আমার সাথে সংসার করার, তাহলে বারবার আমাকে এমন করে কষ্ট দিত না, আমাকে আব্বা আম্মুর সামনে ছোট করতো না, আর নিজে থেকে সবটা শেষ করে দিয়ে সংসার করার চেষ্টা করতো। কিন্তু ওর মাঝে তেমন কোনো চিন্তা ভাবনাই নেই। আজ নেই কাল হবে, এসব নিয়ে এত চিন্তা করিস না। আর যেটা করলাম সেটা নিয়ে একটু ভেবে দেখ। তোর তো আবার ভাবনা চিন্তা না করলে মাথা খোলে না। তাই সবটা ভেবে নে, তাহলে বুঝতে পারবি যে দিন শেষে আমার কথাটাই ঠিক হয়েছে। সবার মাঝে মিনিট 5 নীরবতা চলল। তারপর মেহেদি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমারও তাই মনে হয় বন্ধু, তুই একটু ট্রাই করে দেখ, তাহলে মনে হয় সমস্যার সমাধান হতে পারে। ঈশান সেদিনের মতো ক্লাস শেষ করলো। বাসায় এসে দেখলো নাদিয়া সবে মাত্র গোসল শেষ করেছে আর এখনই ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা আজ আর কারোর সাথে কথা বলছে না, হয়তো দাঁড়িয়ে আকাশ দেখছে। বিষয়টা ভেবে ঈশান ব্যালকানিতে আসলো। কিছুক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়ে থেকে দেখলো মেয়েটার শাড়ি গলিয়ে উন্মুক্ত কোমরটা দেখা যাচ্ছে। সাদা ধবধবে কোমরটা দেখতে একদম ধনুকের মতো বাঁকানো।
ঈশান কিছুক্ষণ চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎই একটা দুষ্টু বুদ্ধি মাথায় কাজ করলে তখন এগিয়ে এসে মেয়েটার একদম পিছনে দাঁড়ালো। নাদিয়া আনমনেই কি যেন একটা ভাবছে, তাই ঈশানের উপস্থিতি টের পেল না। ততক্ষণে ঈশান যা করার করে ফেলেছে, কারণ নাদিয়ার শাড়ির নিচ দিয়ে 2 হাত পেটের উপর রেখে তারপর ওকে পিছন থেকে জড়িয়ে ধরতেই মেয়েটা চমকে উঠল। সাথে সাথে ও নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান ওর ঘাড়ে গলায় নাক ডুবিয়ে দিয়ে ঘাড়ে আর গলায় নাক ঘষতে লাগলো। তারপর কয়েকটা চুমু খেয়ে নিজেই নাদিয়া ছটফট করতে আরম্ভ করলো আর বলতে লাগলো, কি করছিস তুই? ছাড় আমায়। আর এসব কি ধরনের অসভ্যতামি? তুই জানিস না আমি তোকে পছন্দ করি না। আমি চাই না এরকম কিছু হোক। আর তুই কি না? তুমি না চাইলেও আমি চাই, কারণ আমি তোমার বর। আর বর হয়ে বউয়ের কাছে আসা কোনো অন্যায় নয়। বিয়েটা করেছো, তোমার অন্যায় ছিল, আর আমারও অন্যায় ছিল। তাই আমি চাইছি না এখন আর ওসব ধরে রাখতে। আমি চাই তুমিও নিজে থেকে এখন আমাকে ভালোবাসো আর সব কিছু ভুলে যাও। যেহেতু আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে গেছে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেবে আর সংসার করবে আমার সাথে। আমার সাথে তোমাকেই থাকতে হবে, ভালো আমাকেই বাঁচতেই হবে। আমি যেমন গার্লফ্রেন্ডের ভালোবাসা পাওয়ার পর তোমাকে ভালোবাসবো, তুমি ঠিক তেমনিভাবে আমাকে ভালোবাসবে। বাঁচবে কি না সেটা তোমার ব্যাপার, তবে আমি জোর করে ভালোবাসা আদায় করে নিব। এই ধরনের মশকরা কিন্তু আমার মোটেও পছন্দ না। ঈশান ছাড় আমাকে বলছি। তুমি ছাড়তে বললে কি আমার ছাড়তে হবে? আমি কখনোই ছাড়বো না, বলেছি না? আর ভালো, তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলে দিবে যে তুমি আর ওর সাথে থাকতে চাও না আর তোমার বিয়ে হয়ে গেছে। সেটা তুমি একটু পরেই ফোন করে বলে দেবে। তার আগে এমন করে থাকতে দাও। বিয়ে করেছি 7 দিন হলো, বউয়ের কাছে আসেনি, আর এখন কিনা তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাও? এরকম কিন্তু একদমই ভালো না। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঈশান দেখ, এর ফল একদম ভালো হবে না। আমাকে ছাড়, না হলে তোর তোর আমি কি হাল করবো সেটা নিজেও জানি না। বাড়াবাড়ি তুমি এতদিন করেছো, কিন্তু আমি এখন ঠিকই করছি। স্বামীর অধিকার আছে স্ত্রীর কাছে আসার। তুমি বিয়েটা না মানলেও আমার কিছু যায় আসে না। কতদিন তুমি আমার থেকে দূরে থাকতে পারো আমি সেটাও দেখতে চাই। তোমার কারণে আমার গার্লফ্রেন্ড গেছে না, তাই ভালো তোমার আমাকেই বাঁচতেই হবে। আজব তো, আমার জন্য তোর গার্লফ্রেন্ড যাবে কি করে? আমি তোর গার্লফ্রেন্ডকে বলেছি চলে যেতে। আমার বয়ফ্রেন্ড তো যায়নি। তাহলে তুমি কেন আমার গার্লফ্রেন্ডকে এইসব বলেছো? তোমার কি অধিকার আছে আমাদের ব্রেকআপ করিয়ে দেওয়ার? তুমি নিজেরটা ভালো বুঝতে পারো, আমার দিকটা একবারও ভাবোনি। তুমি আসলে স্বার্থপর। এবার নাদিয়া ঈশানকে জোর করে ছাড়ালো। তারপর ওর দিকে ফিরেই একটা থাপড় মারতে গেলে ঈশান মেয়েটার হাতটা ধরে ফেললো। তারপর 2 হাত ধরে পিছনের দিকে নিয়ে মুড়ে কোমর জড়িয়ে ধরে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। মেয়েটা ছটফট করতেই ঈশান আলতো করে ওর মুখে একটা ফু দিল। সাথে সাথে নাদিয়া শান্ত হলো। ঈশান এক হাত ওর মুখের পাশে রেখে আরেক হাত কোমরে জড়িয়ে ধরে নাদিয়ার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিতেই নাদিয়া চমকে উঠল। ভাবতেও পারেনি যে ঈশান এরকম কিছু করে বসবে। কয়েক সেকেন্ড পার হতে না হতেই নাদিয়া ধাক্কা মেরে ঈশানকে দূরে সরালো। তারপর কষিয়ে 2টা থাপ্পড় বসাতেই ছেলেটা হতভম্ব হলো। ঈশান ওর দিকে ফিরতেই নাদিয়া খেয়াল করলো ঈশানের কপালটা কেটে গেছে। ব্যালকানির রেলিংয়ের সাথে লেগে হয়তো এরকম কিছু হয়েছে। তারপরও সেদিকে কোনো প্রকার নাদিয়া ফলো করলো না। ঈশানের দিকে নাদিয়া অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো, তোর বদমাইশ কোথাকার! তোর লজ্জা করে না গার্লফ্রেন্ড থাকতে শেষে এসে আমার সাথে এইসব করতে? তুই আমাকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করেছিস, এর জন্য আমি তোকে ছাড়বো না বলে রাখলাম। তোর আমি কি হাল করি তুই শুধু দেখিস সেটা। তুই আমাকে বিয়ে করেছিস না, তোকে এর জন্য শাস্তি পেতে হবে। তুই আমাদের দুজনের জীবনটাই নষ্ট করে দিয়েছিস। এক আমার বান্ধবীর করেছিস, আর দ্বিতীয়টা করেছিস আমার সাথে। তোর জন্য এই মেয়েটার কাছে, আর তুই এখানে এসে আমার সাথে পুরুষত্ব দেখাচ্ছিস। কাপুরুষ একটা! তোর যদি এই সাহস থাকতো তাহলে তুই সামিয়ার কথা কেমনে বললি না বাসায়? বলেছিলাম তো, কিন্তু কেউ বিশ্বাসই করেনি। আর তুমি তো অনেক সাহসী, তাহলে কেন বলতে পারলে না? ওদের বলে দিলেই আর আমার সাথে তোমার বিয়েটা হতো না। তুমি নিজের দোষটা দেখছো না, বারবার খালি আমাকে দোষারোপ করছো। তুমি কি চাও বলো তো? সত্যি করে বলবে। তুমি আমাকে না ভালো থাকতে দিচ্ছ আর না নিজে ভালো থাকছো। কোনো একটা তোমাকে বেছে নিতে হবে। হয় আমার সাথে ভালো থাকবে, না হয় এখান থেকে গিয়ে আমাকে ভালো থাকতে দেবে। তোর মতো একটা ছেলের সাথে থাকার কোনো প্রশ্নই আসে না। দেশের ছেলের অভাব পড়েনি যে আমি তোর মতো একটা লম্পটের সাথে থাকবো, যেখানে গার্লফ্রেন্ড রেখে এসে আমাকে বিয়ে করতে পারে, আবার বউয়ের কাছে স্বামীর অধিকার ফলাতে জোর করতে পারে। তোর সম্পর্কে আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। তুমি কি চাও এখন? তুই বুঝতে পারছিস না? আমি তোর মুখটা দেখতে চাই না।
আর কখনো তোর সাথে থাকতেও চাই না। তুই আমাকে মুক্তি দিবি, আমি তোর থেকে জাস্ট মুক্তি চাই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমার বান্ধবীর সাথে তোর রিলেশনটা করিয়ে দেওয়া, ওর সাথে পরিচয় করিয়ে দেওয়া, নাহলে তুই বারবার আমার বাসায় যেতে না। আর আব্বু আম্মু সন্দেহ করে আজ তোর সাথে আমার বিয়েটাও দিয়ে দিত না। যত নষ্টের গোড়া হয়েছিস তুই, তোর জন্য সব হয়েছে। ঈশান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর একটা সময় বাসা থেকে বেরিয়ে গেল। সেদিন কষ্ট, রাগ আর ক্ষোভ নিয়ে সেই যে বেরিয়ে গেল ছেলেটা, তারপর আর পুরো 4 মাস কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আর এই 4 মাসে না বাসায় গিয়েছে আর না বাসায় গিয়ে ওর কোনো খোঁজ খবর পেয়েছে। আব্বু আম্মু অনেক খোঁজার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। নাদিয়া ভেবেছে মুক্তি পেয়ে গেছে, কিন্তু প্রথমের দিকে মেয়েটা মুক্তি পেয়ে গেলেও পরবর্তীতে এই মুক্তিটাই যেন ও চাইছিল না। এমন অনিশ্চিত মুক্তির জন্য মেয়েটা হাঁসফাঁস করছিল। নিজের মনের দিক থেকে এই মুক্তিটা যেন ওর জন্য খুব বেশি কষ্টদায়ক হয়ে উঠেছিল। যে মুক্তিটা বারবার ঈশানের কাছে চাইছিল, সেই মুক্তিটা আজকে নাদিয়াকে যন্ত্রণা দিয়ে মারছে। মেয়েটাকে ঠিকমতো নিঃশ্বাসটাও নিতে দিচ্ছে না। এখন প্রতিটা রাত, প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন নাদিয়া বিশ্বাস করে ঈশান ফিরবে, ওর জীবনে আবার ফিরবে। কিন্তু ঈশান আদৌ কি কখনো মেনে নেবে এসব? সেদিন যে ছেলেটা ওর আচরণের কারণে বাসা থেকে বেরিয়ে গেছে, সেই ছেলেটাই ওর লাইফে আবারও ফিরে এসে কেউ কি ভালোবাসবে? ওকে কি আবার সে আগের মতো মেনে নিতে চাইবে? আচ্ছা, ঈশান কি আদৌ বেঁচে আছে, নাকি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, তাকে বিয়ে করে নিয়ে সুখে আছে? আর সামিয়ার তো কোনো খবরই জানে না নাদিয়া, কারণ ওই দিনের পর থেকে নাদিয়ার সাথে সামিয়ার কোনো কথা হয়নি, আর যোগাযোগও হয়নি। সামিয়ার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলেও নাদিয়ার সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। আর মেয়েটার বাসায় গিয়েও ওকে পায়নি। কয়েকবার গিয়েছিল, তারপর গিয়ে দেখলো যে বাসার দরজায় তালা দেওয়া, আর জানতে পারলো যে সেখানে আর ওরা কেউ থাকে না। এমন কিছুর জন্য নাদিয়া প্রস্তুত ছিল না। সব কিছু হাতের বাহিরে চলে গেছে। নিজের মন মতো সব কিছু যেখানে হতে যাচ্ছিল, সেখানে সামান্য একটা সিদ্ধান্তই আজকে সব কিছু পাল্টে দিয়েছে। সেদিন যে ছেলেকে ও প্রচুর পরিমাণে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছিল, সেই ছেলে এখন ফিরে আসুক। নাদিয়া বারবার সেটাই চাইছে। কিন্তু কেন চাইছে? তাহলে কি ঈশানকে ভালোবেসে ফেললো? স্বামী নামক মানুষটার কাছে কি বাধা পড়ে গেল? আম্মু বারবার বলেছিল কবুলের শক্তিটা অনেক বেশি, আর সেই কবুলের শক্তিটাই হয়তো আজকে ওকে বুঝিয়ে দিচ্ছে যে ঈশানকেও ভালোবেসে ফেলেছে। আর সেদিনের এই বলা কথাগুলো আজকে নাদিয়ার কানে বাজে। তাহলে গিয়ে ঈশানকে এরকম করে তাড়িয়ে দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করলো, তাই হবে হয়তো। তাহলে ছেলেটা আজকে এমন করে বাসা থেকেও বেরিয়ে যেত না, আর কেউ অমন করে হারাতে হতো না। নাদিয়া মনে প্রাণে চাইছে ঈশান ফিরে আসুক। আদৌ কি ছেলেটা কখনো ফিরে আসবে? কথাগুলো ভেবেই কেন জানি বুকের ভিতরটা হাহাকার করে উঠছে। তাহলে কি সেদিন ঈশানের বলা কথাগুলোই ঠিক ছিল? সেদিন যদি ঈশানের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতো আর একটু ভাবার চেষ্টা করতো, তাহলে আজ হয়তো এরকম কষ্টে ওকে পড়তে হতো না। ঈশান সেদিন বলেছিল বিবাহিত কোনো মেয়ের সাথে কোনো লাভের আশা ছাড়া কোনো ছেলে সম্পর্ক রাখে না। নাদিয়ার বয়ফ্রেন্ড যাকে তথাকথিত সেই ভালো মানুষ আর ভালোবাসার মানুষ বলে ভেবেছিল, সেই ছেলেটা দিন শেষে ওর ক্ষতি করতে যাচ্ছিল। কারণ ঈশান চলে যাওয়ার 1 মাস পর নাদিয়া তার বয়ফ্রেন্ডের সাথে অনেক দিন বাদে দেখা করতে যায়। সেদিন দেখা করতে যাওয়ার পর নাদিয়া ভেবেছিল ওকে সব খুলে বলবে, তারপর ঈশানের থেকে ডিভোর্স নিয়ে ওর কাছে চলে যাবে। কিন্তু সেদিনের সেই সিদ্ধান্তটাই ওর পুরো জীবনের সিদ্ধান্তটাকে পাল্টে দিতে বাধ্য করেছে। নাদিয়া সেদিন দেখা করতে যাওয়ার পর ওর বয়ফ্রেন্ড প্রথমে ওকে নানা কথা বলে প্রলোভন দেখায়, কিন্তু মেয়েটা বুঝতে পারছিল না যে হঠাৎ এই বিয়ের কথা কেন বলছে ছেলেটা, আর কোথাও একটা নিয়ে যেতে চায় ছেলেটা। তারপর রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে নাদিয়া তার বয়ফ্রেন্ডের সাথে রাস্তায় বেরিয়েছিল। তখনই একটা গাড়ি এসে সামনে দাঁড়ায়।
আর নাদিয়ার বয়ফ্রেন্ড তখন জোর করে ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে গেলে সে সময় ঈশানের বন্ধুরা এসে সেখানে ওদের বাধা দেয়। নাদিয়া ভয় পেয়ে গিয়েছিল, কেঁদে ফেলেছিল। সেদিন ঈশানের বন্ধুরা ছেলেটাকে প্রচুর পরিমাণে মেরে তারপর পুলিশে দিয়ে দেয়। তারপর ঈশানের সাথে হওয়া ওদের শেষ কথোপকথন জানালে নাদিয়া সেদিন বাড়ি ফিরে আসে। আব্বু আম্মু এই বিষয়টা জানতে পেরে নাদিয়াকে হাজারবার জিজ্ঞেস করেছিল যদি বিয়েটা নাই করবে তাহলে বলতে পারতো, কেনই বা তাদের ছেলের সাথে এরকম কিছু করলো। ঈশান চায়নি তো ওকে বিয়ে করতে। নাদিয়া সেদিন কান্দাকাটি করে সবটা বলে দিল। সব শোনার পর আম্মু হতাশ হয়ে বলেছিল এই মেয়ের জন্যই তাদের ছেলে বাসা থেকে চলে গেছে। ওকে না জেনে না বুঝে কত কষ্ট দিয়েছে তারা। নাদিয়া সেদিন আব্বু আম্মুর পা জড়িয়ে ধরে কান্নাকাটি করেছিল, কিন্তু আব্বু আম্মু তাতেই ওকে বাসা থেকে তাড়ায়নি। তারপর এসব জেনে নাদিয়ার আব্বু আম্মু এসে ওকে রাগারাগি করলে আম্মু বলেছিল ওকে বকাঝকা না করতে। ঈশান আসলে সব সমস্যার সমাধান হবে। কিন্তু তারপর থেকে আরও 3টা মাস কাটলো। পুরো 4 মাস কাটার পর ঈশান শহরে সেদিন ফিরেছিল, কিন্তু ফিরে প্রথমে সামিয়ার খোঁজ করেছিল, কারণ এই 4 মাসে নাদিয়ার কথাটা একটু ভুলেনি ছেলেটা। আর যতবার ভেবেছে মাথাটা গরম হয়েছে। আর যখন বন্ধুদের সাথে সব কিছু শুনেছে তখন ঈশানের মনে হয়েছিল এসব কিছু হবারই ছিল। ও বাসায় থাকলে নিজেই ওই মেয়েটাকে গলা টিপে মেরে ফেলতো। কী করে সাহস হলো ওদের বাসায় থেকে অন্য ছেলের সাথে দেখা করার? বাসা থেকে বেরোনোর 2টা মাস পর্যন্ত ঈশান শহরেই পালিয়ে রয়েছিল। সামিয়ার খোঁজ করলো, শেষে দেখা তো হলো। আর দেখা হবার পর মেয়েটাকে অনেক কথাই বলতে চাইলো। প্রথমে সামিয়া কথা বলতে না চাইলেও সেদিন ঈশান উপায় না পেয়ে তারপর মেয়েটার পা জড়িয়ে ধরতে হয়েছিল। রেস্টুরেন্টের মধ্যে এরকম একটা কর্মকাণ্ডে সামিয়া সেদিন ঈশানকে জোর করে উঠিয়েছিল। থাপ্পড় মারতে গিয়ে উল্টো ছেলেটাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিল মেয়েটা। ঈশান ওকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রেখেছিল। সব কথা বলে সব ঘটনা শোনার পর সামিয়া রাগ করে থাকতে পারেনি। চুপ করে থাকলেও ওর একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে অনেকক্ষণ কেঁদেছিল, কারণ এই 6 মাস মেয়েটা পুরো কষ্টে কেটেছে। আর যখন জানতে পেরেছে ঈশান সুখে নেই আর নাদিয়া ওকে ঠিক কতটুকু যন্ত্রণা দিয়েছে, ঈশান একটু মিথ্যা বলেছিল যে নাদিয়াকে ও ডিভোর্স দিয়ে দিয়েছে। তাই সামিয়াও ভেবে নিয়েছে যেহেতু ডিভোর্স হয়ে গেছে তাহলে ভালোবাসার মানুষটাকে আর দূরে রাখবে কেন। আর যা হয়েছে সেটাতে ওর কোনো দায় নেই। ঈশানও কান্নাকাটি করে মেয়েটাকে অনেক আশ্বাস দিয়ে কথা বলেছিল, যার কারণে ঈশানের এরকম ভালোবাসার কাছে সামিয়া বাধ্য হলো হার মানতে। শেষে ঈশানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আবারও মেয়েটা ওকে প্রতিশ্রুতি দেয় বিয়ে করার। আর সেদিনই ওদের বিয়ে হয়। এরকম কিছু হঠাৎ করেই হলো, তাই ঈশান অনেক খুশি, কারণ ও নিজের কথাটা রাখতে পেরেছে। নিজের কথা বলে ভুল হবে, ওর চিন্তাভাবনাই এরকম ছিল। আর ফিরে এসে যে সামিয়াকে খুঁজে বের করে ওকে সত্যিটা বলা, আর তারপর যদি সামিয়া সবটা মেনে নেয় কিংবা ওর ভালোবাসাটা স্বীকার করে, যদি কারোর সাথে সম্পর্কে না জড়ায়, ওর বিয়েটা না হয়, তাহলে সামিয়াকেই বিয়ে করে নেবে। আর ঈশান সেদিন বাসা থেকে এক প্রকার জেদ করে বলে বেরিয়েছিল যদি বাসায় ফিরে তাহলে ও নাদিয়ার জন্য সতী নিয়েই ফিরবে। তবে ঈশান জানে না নাদিয়া আছে ওর জন্য অপেক্ষা করে কিংবা বাসায় চলে গেছে কিনা, কারণ এই 3 বন্ধুদের থেকে ওসব কথা শোনার পর ওর সম্পর্কে জানার ইচ্ছেটাই মরে গিয়েছিল। বন্ধুদের সাথে যোগাযোগ হলেও ওই মেয়েটার কথা কখনো জিজ্ঞেস করা হয়নি। ঈশান সব কিছু ভেবে চিন্তেই পুরো একটা দিন মেয়েটার সাথে একান্তে কাটিয়ে তারপর পরদিন ছুটির দিন ছিল। আবু বাসায় সে সময় বাসায় ফিরল। ঈশান জানে এই মুহূর্তে বাসায় ফিরলে আব্বুকে পাওয়া যাবে, তাই চিন্তা ভাবনা করেই বাসায় এসেছিল। আর তারপর যখন সবাই দুপুরে খাবার খাচ্ছিল তখনই মেয়েটাকে নিয়ে ঈশান বাসার ভিতর ঢুকলো। আম্মু ঈশানকে দূর থেকে দেখে দৌড়ে আসলো, কিন্তু এসে যেন অবাকে চরম সীমানায় পৌঁছে গেল। ঈশানের পাশে নতুন কাউকে দেখে, আর সেই মেয়েটা বউ সাজে দাঁড়িয়ে আছে। ঈশান পাঞ্জাবি পরে মেয়েটার সাথেই দাঁড়িয়ে আছে। একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আম্মুর দিকে তাকিয়ে রইল ছেলে। এবার আম্মু খানিকটা অবাক হলো যখন মেয়েটা আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করলো। ঈশানও সালাম করে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, বাসে ছেড়ে চলে যাবার জন্য অনেক বেশি সরি আম্মু, আমার কোনো উপায় ছিল না।
তোমরা জোর করে যে কাজটা করেছিলে তার জন্য আমি বাধ্য হয়েছিলাম চলে যেতে। আর হ্যাঁ, ও আমার স্ত্রী, আমি ওকে বিয়ে করে নিয়েছি। আর খুব শীঘ্রই নাদিয়ার সাথে আমি ডিভোর্সের কাজটা কমপ্লিট করে ফেলবো। আম্মু ঈশানের মুখে এমন কথা শুনে হতভম্বের ন্যায় দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎই চিৎকার করে বলতে আরম্ভ করলো। ওগো শুনছো, তোমার ছেলে ফিরে এসেছে। এসে দেখো কাকে আবার নিয়ে এসেছে। আর কী সব আজে বাজে কথা বলছে। তুমি দেখো তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। ঈশান এগিয়ে এসে ডাইনিংয়ের সোফায় বসতেই এরই মাঝে আব্বু এসে সামনে দাঁড়ালো। ছেলেকে দেখে তিনি অবাক হলেও তখন আম্মু কিছু বলার আগেই মেয়েটা গিয়ে আব্বুর পায়ে হাত দিয়ে সালাম করলো। এদিকে ঈশান ফিরেছে শুনে নাদিয়াও দৌড়ে আসলো। তারপর ঈশানকে দেখে যখন জড়িয়ে ধরতে যাবে তার আগেই চোখ পড়ল সামিয়ার দিকে। একই তোর বান্ধবী, তার উপর আবার এখন এ বাড়িতে এসে উঠেছে। এরকম কিছু দেখেই নাদিয়া থমকে গেল, কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। ঈশানের এরকম কর্মকাণ্ডে নাদিয়া কেন জানি ভয় হতে লাগলো। মেয়েটা তারপরও এগিয়ে এসে ঈশানের সামনে দাঁড়ালো আর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো। তুমি ফিরে এসেছো? কিন্তু সামিয়া এখানে কি করছে? তুমি না বাসা ছেড়ে রাগ করে চলে গিয়েছিলে, এতদিন কোথায় ছিলে? আর ওকে নিয়ে বাসায় এসেছো কেন? দেখো, কোনো মজা টজা করো না তো। তুমি খুব ভালো করে জানো আমি তোমার বউ। এই মুহূর্তে উল্টোপাল্টা কিছু বলো না প্লিজ। ওকে, আব্বু আমার সাথে কথা বলতে এনেছো তো, সেটা ঠিক আছে। আমরা ভালো দেখে সামিয়ার জন্য একটা ছেলে ঠিক করে ওকে বিয়ে দিয়ে দেবো। তারপর তুমি ওকে এখান থেকে যেতে বলো প্লিজ। আমার কিন্তু ভয় লাগছে। আমাদের এরকম কার্যকলাপ কিন্তু আমার মনেও ভালো ঠেকছে না ঈশান। সব কিছু তোমার মন মতো হতে হবে নাকি? আর তুমি না আমার থেকে মুক্তি চেয়েছিলে, ডিভোর্স চেয়েছিলে। সেদিন বলেছিলে আমি মরে গেলেও কিছু যায় আসে না। তোমার পরিবারের সাথে আমার সম্পর্ক নষ্ট হলো কি না তাতে তোমার কিছুই যায় আসে না। আমার মতো ছেলে নাকি শাস্তি হওয়ার দরকার ছিল, তার শাস্তি হয়েছে। আমি বলেই বেরিয়েছিলাম না যদি বাসায় ফিরি তাহলে তোমার সতীন নিয়েই ফিরবো। তোমার সাথে বিয়ে হওয়ার পরেই আমি এরকম কিছু করেছি। আর দেখো, তুমি আজকে সেটা দেখতে পেলে। অবশ্য আমি এটা আশা করিনি যে তুমি বাসায় থাকবে, কিন্তু এখানে এসে দেখতে পেলাম তুমি আছো। ভালোই হয়েছে। এবার দেখো কেমন লাগে যে নিজের ওয়াইফ যদি অন্য পুরুষের সাথে কথা বলে, তার সাথে ঢলাঢলি করে, সেটা তার জন্য ঠিক কতটুকু কষ্টের এখন তুমি বুঝতে পারছো তো? আর বুঝতে না পারলেও তাতে আমার কিছু যায় আসে না। তবে সামিয়াকে আমি সব বলে দিয়েছি, আব্বু আম্মুকে সব বলবো। ঈশান, আমরা সবই জানি, কারণ নাদিয়া আমাদের সবই বলেছে। তোর বন্ধুরাও সবটা জানিয়েছে নাদিয়া কি করেছে। তাহলে তো সবটা হয়েই গেল। তোমরা কেন ওকে এখান থেকে চলে যেতে বলোনি? আর বলতে পারোনি যে 6 মাস পরে ওর সাথে আমার ডিভোর্স হয়ে যাবে? আব্বু কিছু বলতে যাবে তার আগেই ঈশান হাতের ইশারায় থামিয়ে দিয়ে কোমর থেকে বেল্ট খুলে আব্বুর হাতে দিয়ে বলতে আরম্ভ করলো। আজকেও যদি তোমার ইচ্ছা হয় আমাকে প্রাণ ভরে মেরে নাও, তারপরও আমি বলবো আমি যেটা করেছি নিজের ইচ্ছাই করেছি। কিন্তু সেদিন তোমরা যেটা করেছিলে জোর করে করেছিলে, আমার কথাটা শোনার চেষ্টাও করেনি। ছোটবেলা থেকে তুমি যেটা চেয়েছো আমি সেটাই করেছি। নিজের মতো করে কিছু চিন্তা করতেও পারিনি। তার আগেই তুমি তার মধ্যে হস্তক্ষেপ করেছ। ছেলে মেয়ে বড় হলে তাদের সিদ্ধান্তের কিংবা মতামতের গুরুত্ব বাবা মায়ের দিতে হয়, কিন্তু তুমি তখন সেটা দাওনি। ছোটবেলা আর এই অবধির কথা বাদ দিলাম, সারা জীবন যার সাথে থাকবো তার সাথে থাকার জন্য যে সিদ্ধান্ত নেওয়া সেটাও না জেনে না শুনে নিয়েছো। এমন একজনের সাথে বিয়ে ঠিক করলে যাকে আমি আর সহ্য করতে পারবো না। আর সে আমাকে বলেছে আমি আমার বাড়ি থেকে যেন চোখের সামনে থেকে দূর হয়ে যায়। এখন বুঝতে পারছো তো সেদিন কি ভুল করেছিলে? নাও, এখন যদি তোমার রাগ থাকে তাহলে সেটা মিটিয়ে নাও। আবু বেলটা ধরে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর কেমন যেন নরম হয়ে গেল। বেলটা ফেলে দিয়ে ছেলেকে হঠাৎ আলতো করে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো। আমাদের মাফ করে দিস বাপ, একমাত্র ছেলের সাথে এরকম অন্যায় করেছি। আর সেদিন না দিয়ে করেছে, তারপর বুঝতে পেরেছি তোর প্রতি অন্যায় করেছিলাম। আর অন্যায় যা আমার দ্বারা হয়েছিল আমি সব সহ্য নিতে চেয়েছিলাম, কিন্তু তুই যে মেয়েকে বিয়ে করে নিয়ে ফেললি, তাহলে নাদিয়ার কি হবে? এক বউ থাকতে আর একটা বিয়ে করে তুই কি বোঝাতে চাইছিস? আর তুই জানতিস না যে নাদিয়া ওই বাসাতেই আছে? আমি সবই জানতাম। আমি ওকে দেওয়ার কথা রাখতে চেয়েছি আব্বু, তাই আমি বিয়ে করে নিয়েছি। হ্যাঁ, বলেছিলাম। এইটুকু তোমাকে আমার মিথ্যে বলতে হয়েছে, কারণ তুমি চাইতে না কখনো নাদিয়া থাকতে আমাকে বিয়ে করতে।
আমি তোমার প্রতি সেদিন অন্যায় করেছি, আর আজকে মিথ্যাটা বলে আবারও অন্যায় করেছি। তারপরও আমি এইটুকু তোমাকে গ্যারান্টি দিয়েছি, আমি মন থেকে তোমাকে ভালোবাসি। আর নাদিয়া আজকের পর আর এখানে থাকবে না, কারণ ও চায় না আমার সাথে থাকতে, আর সেটাই নাদিয়া করবে। ম্যাম নিন, আপনি এখন চলে যেতে পারেন, কারণ আপনার আর কোনো প্রয়োজন নেই এই বাসাতে। ঈশান, তুমি এসব কি বলছো? আমি তো ভাবতেই পারছি না তুমি এরকম একটা কথা বলবে। প্লিজ এরকম কিছু বলো না। দেখো, আমি তো চাইনি এরকম কিছু হোক। আমি বিশ্বাসই করতে পারছি না তুমি তৃতীয় বিয়ে করে এসেছো। এরকম কিছু হবে আমি ভাবতেই পারছি না। আমি আমি ভেবেছিলাম তুমি ফিরে আসলে আমি সবটা মেনে নেব আর মানিয়ে নেব। আমি ভুল করেছি ঈশান। দেখো, মজা করো না, সামিয়াকে চলে যেতে বলো। আর সামিয়া, তুই জানিস আমার সাথে ঈশানের বিয়ে হয়েছে, এখনো আমার স্বামী। আমি চাইলে ওকে ছাড়তে পারবো না। সেদিনের ওই অন্যায়ের পর আমি না অনেক বড় করে কঠিন পরিতাপে ভুগেছি। জানিস, তোকে হাজারবার খুঁজেছি। আমি তোর পায়ে ধরে ক্ষমা চাওয়ার জন্য তোকে একটাবারের জন্য হলেও খুঁজেছি, কিন্তু তুই আমার সাথে কথাও বলিসনি। প্লিজ আমাকে তুই মাফ করে দে। তারপর আমার প্রতি এমন অন্যায় করিস না। প্লিজ দেখে চলে যা দোস্ত। ঈশান, নাদিয়া কি বলছে? তুমি নাকি ওকে বিয়ে করার অবস্থাতেই আবার আমাকে বিয়ে করেছ? ওকে নাকি ডিভোর্স দাওনি? কেন মিথ্যে বললে আমায়? কারণ আমি তোমায় ভালোবাসি। জোর করে ওর সাথে আমার বিয়ে দেওয়া হয়েছিল, আর তোমার সাথে আমার বিয়েটা জোর করে হয়নি, আমরা স্বেচ্ছায় করেছি। আমি ওকে ভালোবাসি না, কিন্তু তোমাকে ভালোবাসি, তাই হারাতে চাইনি। এখন তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দিতে পারো। সানিয়া কাঁদতে কাঁদতে একটা জায়গায় বসে পড়ল। আম্মুকে ঈশান বলতেই উনি মেয়েটার কাছে গেল আর বোঝাতে লাগলো। সামিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এবার নাদিয়াও কেঁদে উঠল আর বলতে আরম্ভ করলো। সেদিন ভুল করেছিলাম বলে সারা জীবনের জন্য শাস্তি দিলে তুমি আমাকে ঈশান। বিয়েটা যেমন করেই হোক, রাগের মাথায় যাই বলি, তারপরও দিন শেষে আমি তো তোমাকে মেনে নিতে চেয়েছিলাম, তোমার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি কেন এরকম করলে বলো? আমি কি এতটাই খারাপ যে আমাকে একটু ভালোবাসা যেত না? আমি এত অন্যায় করেছি যার জন্য আমাকে এরকম শাস্তি দিলে তুমি? আমি তো বুঝতে পেরেছি, বলো, সব অন্যায়ের স্বীকারোক্তিও দিয়েছি। আমি অন্যায় করেছি, তার জন্য নিজেকে শাস্তিও দিয়েছি। এতগুলো দিন তোমার জন্য অপেক্ষা করেছি, কিন্তু এই শাস্তিটা কি যথেষ্ট ছিল না? আমি তো তোমাকে ডিভোর্স দেইনি, তার আগে কেন তুমি ওকে বিয়ে করে নিলে? আমি তো মরে যাইনি ঈশান, তাহলে কেন আমাকে এরকম একটা শাস্তি দিলে বলো? আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম, আমি যদি বিয়ে করি তাহলে সামিয়াকে করব। অবশ্যই এটা আর সেদিন বলিনি, তার আগেই বলেছিলাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, তুমি আমাকে যেদিন থাপ্পড় মেরেছিলে সেদিন আমি তোমাকে বলে দিয়েছিলাম আমি তোমার জন্য সতীন আনবো, আর দেখো সেটাই এনেছি। এখন তুমি মানবে কি না সেটা তোমার বিষয়। থাকতে চাও যদি তুমি থাকতে পারো, এইটুকু সুযোগ আমি দিচ্ছি তোমাকে। তবে আমি বিশ্বাস করি না যে তুমি আমার সাথে বেশি দিন থাকতে পারবে। সতীনের সংসার তো দূরে থাক, তোমার আমার সংসার করাটাই কষ্টে, কারণ তোমার না বয়ফ্রেন্ড আছে। যাও বয়ফ্রেন্ডের কাছে চলে যাও। সামিয়া সোনা পাখি, আসো তো আমার কাছে, আসো। তোমাকে কষ্ট দিয়েছি না, আর কষ্ট দেব না জান, এবার আদর করে দেব। ঈশানের এরকম আদুরে কণ্ঠে কথা শুনে সামিয়া কান্নার মাঝেও লজ্জা পেয়ে গেল। মেয়েটা মাথা নিচু করে আছে। ঈশান একটা ডেভিল হাসি দিল। অন্যদিকে নাদিয়া কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলল নিজের। মেয়েটা কিছুক্ষণ ফ্লোরে বসে বাচ্চাদের মতো গড়াগড়ি দিয়ে কাদার মতো ব্যাপার স্যাপার ঘটালো। আব্বু আম্মু, তোমরা মামাকে ডাকো, তার মেয়েকে নিয়ে যেতে বলো। এত কিছুর পরও তোমরা ওকে এই বাড়িতে কেন রেখেছো আমি সেটাই বুঝতে পারছি না। দেখ বাবা, যেটা করছিস ভালো করছিস। এখন ওদের জিজ্ঞেস কর, দেখ ওরা একসাথে থাকতে পারে কিনা। এখন বিয়ে করে এসে যদি বলিস প্রথম বউকে চলে যেতে, সেটা কি সম্ভব? আমি এত রাগী মানুষ হয়েও তোর এতদিনের ফিরে আসার জন্য এই বিষয়টা মেনে নিতে চাচ্ছি। এখন যদি তুই এইরকম পাগলামি করিস তাহলে কিন্তু আমাকে কঠোর হতে হবে। কাউকে কোথাও যেতে হবে না, আমি চলে যাব। দেখো, আমি অনেক দূরেই হারিয়ে যাব। তুমি যেহেতু আমাকে আর চাও না, আমি তো ভুল করেছি, সে ভুলের প্রায়শ্চিত্তই করব। ওদের মাঝে দেওয়াল হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। স্বামীকে ভালোবাসা আমার জন্য অন্যায় ছিল পুপা। আমি ওর ভালোবাসা বুঝতে পারিনি। ও যখন মানিয়ে নিতে চেয়েছিল তখন আমি ওকে মানতে পারিনি।
আর আজকে যখন ও ফিরে আসলো তখন ও আর আমার নেই, অন্য কারো রয়ে গেছে। এসব আমার সাথে হবারই ছিল ফুপা। আমি অন্যায় করেছি, তার শাস্তি পাচ্ছি। আমাকে আমাকে আরও শাস্তি দাও, আমার আরও শাস্তি হওয়া উচিত। মেয়েটা হাঁসফাঁস করতে আরম্ভ করেছে। যতক্ষণ ঈশান ওকে সামলালো ততক্ষণে মেয়েটার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এমন কিছু দেখেই ঈশান কিছুক্ষণ যাবৎ মেয়েটাকে শান্ত করার জন্য ওর কাছে বসলো। তারপরও নাদিয়া জোর করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন ঈশান ঠাস করে ওর গালে একটা থাপড় বসালো আর বলতে আরম্ভ করলো। নাদিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে উপরের দিকে চলে গেল। ঈশান বুঝতে পারল অবস্থা বেগতিক। বিষয়টা বুঝতে পেরে ঈশানও দৌড়ে পিছন পিছন যেতে লাগলো। মেয়েটা যে কী পরিমাণে আবেগী ঈশান সেটা খুব ভালো করেই জানে। তাইও যখন কাঁদতে কাঁদতে উপরের দিকে গেল তখন ছেলেটা ওর পিছন পিছন গেল। এবার সামিয়াও সেদিকে গেল, কিন্তু এরই মাঝে নাদিয়া দৌড়ে গিয়ে রুমের দরজা আটকে দিয়েছে। নিজেকে শেষ করে দেওয়ার জন্য গলায় দড়ি দিবে ভেবেই ওড়নাটা ফ্যানের সাথে ম্যাচালো। এমন কিছু দেখে ঈশানের বুকের ভিতর ধক করে উঠল। মেয়েটা আবার কি নাটক শুরু করলো কে জানে। বিষয়টা ভেবেই ঈশান তাড়াহুড়ো করে এবার রুমের দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বিপদের সময় মাথায়ও কাজ করে না। শেষে সামিয়া আম্মুকে বলল রুমের ডুপ্লিকেট চাবি আনতে। আম্মু দৌড়ে সেটা নিয়ে আসে। তারপর দরজা খুলতে এরই মাঝে নাদিয়া অলরেডি গলায় ফাঁসি ঝুলিয়ে দিয়েছিল। মেয়েটা হাঁসফাঁস করতে আরম্ভ করেছে। যতক্ষণ ঈশান ওকে সামলালো ততক্ষণে মেয়েটার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এমন কিছু দেখেই ঈশান কিছুক্ষণ যাবৎ মেয়েটাকে শান্ত করার জন্য ওর কাছে বসলো। তারপরও নাদিয়া জোর করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন ঈশান ঠাস করে ওর গালে একটা থাপড় বসালো আর বলতে আরম্ভ করলো। পাগল হয়ে গেছো তুমি? রাগের মাথায় একটা কথা বলেছি তাতে নিজেকে শেষ করে দিতে হবে? কি সব শুরু করেছো তুমি? তুমি না বিয়ে করে নিয়েছো? ছাড়ো আমাকে, আমি সত্যি মরে যাবো। আমি বাঁচতে চাই। আমি এতগুলো দিন যাবো তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি আমার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে পারলে না? আমাকে একটা সুযোগ দিতে পারলে না? যাকে ভালোবাসো তাকে বিয়ে করে নিয়ে আসতে হলো। ও তো আমাদের মাঝে ছিল না এতদিন, তাহলে ওকে তুমি কেন নিয়ে আসলে আবার? সামিয়াও কান্নাকাটি করছে, নাদিয়া কান্নাকাটি করছে। কি করবে কে জানে। এবার সামিয়া রুমে এসে নাদিয়াকে বলতে লাগলো, তোর স্বামী তোরই থাকবে, আমি এখান থেকে চলে যাব। চুপ, একদম চুপ। কেউ কোথায় যাবে না। আমি চেয়েছি, আর যেহেতু বিয়ে একটা করেছি আর একটা করতে, আর এটা আমারই সিদ্ধান্ত ছিল। আমি ভেবেছিলাম যেহেতু নাদিয়া আমাকে মেনে নিতে চাইছে না, সেহেতু আমি চাই না ওর সাথে থেকে যেতে। আর নাদিয়া চলে গেলে আমি এমনিতেই তোমাকে বিয়ে করে নিতাম। এখন কি আমি কি এর জন্য শাস্তি দিবে? তো দাও, আমাকে মেরে ফেলো। আর তাতে যদি তোমাদের রাগ মেটে তো সেটা মিটাও। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, আমি সামিয়াকে ভালোবাসতাম, তাই বিয়েটা ওর সাথে আমার করার ইচ্ছেই ছিল। কিন্তু জোর করে তোমরা নাদিয়া আপুর সাথে আমার বিয়ে দিয়েছিলে। তাই এখন আমি বলছি, নাদের যদি থাকার ইচ্ছে হয় আমাদের দুজনের সাথে মানিয়ে নিয়ে থাকবে। সামিয়া এমন কেউ নয় যাকে ও চেনে না। ও নিজে থেকে দাঁড়িয়ে থেকে সামিয়ার সাথে আমার রিলেশন করেছিল, তাই এখন ওকে মানিয়ে নিয়ে থাকতে হবে। ও যদি পারে থাকবে, না হলে তুমি চলে যেতে পারো। তবে একটা কথা, যদি মরার কথা আর একবার মুখে শুনি তাহলে থপড়েও তোমার গালের দাঁত আমি সব ফেলে দেব। নাদিয়া ফুপিয়ে কাঁদতে লাগলো। ঈশান কি বলল ও নিজেও বুঝতে পারেনি। বয়সে বড় একটা মেয়ের গায়ে হাত তুলবে। শেষে সামিয়া এসে নাদিয়ার পাশে বসলো। ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলতে লাগলো, আমি ভুল করেছি বোন, আমি বুঝতে পারিনি যে তুই এখনই বাড়িতে আসিস। ঈশান আমি মিথ্যে বলেছে। দেখ, আমি যদি জানতাম তুই এখানে আছিস তাহলে কখনো এখানে আসতাম না। তুই মাফ করে দিস আমাকে। দোষ আমারই। আমি সেদিন তোকে উস্কে দিয়েছিলাম। আমি বলতে পারতাম যে তোর সাথে ঈশানের রিলেশন আছে। বিয়ের সময় চুপ করে থাকাটা আমার অন্যায় ছিল। আমি বুঝতে পারছি, কিন্তু তার জন্য এখন কি করব বল? কাউকে কিছু করতে হবে না, তোমরা সবাই একসাথে থাকতে পারো। আর যেহেতু তোমরা দুজন দুজনকে চেনো, এরকম না যে কেউ কাউকে চেনো না, তাই বলছে কি একসাথে থাকলেই তো বিষয়টা ভালো হয়। কিন্তু এসব কি সামিয়ার বাসা থেকে মেনে নেবে? আর নাদিয়ার আব্বু আম্মু এসব মানবে না। কেন মানবে না?
তোমার ভাইয়ের মেয়ে যা করেছে তারপরে এসব না মানার কি আছে? নাদিয়া, তুমি মানাতে পারবে না তোমার আব্বু আম্মুকে? আমি কিন্তু তোমার থেকে বড়, তুমি আমার নাম ধরে রাখতে পারো না। সামিয়ার এমন দ্বারা কথাতে এবার ফিক করে হেসে ফেলল সবাই। ঈশান মেয়েটার চোখের পানি মুছিয়ে দিতেই নাদিয়া জাপটে ওকে জড়িয়ে ধরলো আর বলতে আরম্ভ করলো। একবার আমাকে একটা সুযোগ দিয়ে দেখ, আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাবো না, বিশ্বাস করো। সত্যি তোমাকে অনেক ভালোবাসবো। আমি বুঝতে পেরেছি স্বামীকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে হয় না মেয়েদের, আর সেটা বিয়ের পরে অন্যায়। আমার উচিত ছিল সেদিন তোমাকে একটা সুযোগ দেওয়া, কিন্তু আমি সেই সুযোগটা তোমায় দেইনি, যার জন্য আমি অন্যায় করেছি। আমাকে শাস্তি দাও, কিন্তু এখান থেকে দাঁড়িয়ে দিও না প্লিজ। আমি চাই না তোমাকে ছেড়ে দূরে চলে যেতে, বিশ্বাস করো। ঈশান সামিয়ার সামনে নাদিয়াকে জড়িয়ে ধরল। মেয়েটাকে ভালোবাসে কিনা জানে না, তবে ওর প্রতি সিরিয়াস। আর বন্ধুদের থেকে যতটুকু শুনেছিল আর এখানে এসে যা দেখছে তাতে মনে হচ্ছে তাড়িয়ে দেওয়াটা মোটেও ঠিক হবে না। কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে একসাথে থাকতে চায়, তাকে তাড়িয়ে দেওয়াটা শ্রেয় নয়। আর নাদিয়ার অধিকার আছে এ বাড়িতে থাকার। সব কিছু ভেবে চিনতে ঈশান নাদিয়াকে আর তাড়াতে পারল না। মেয়েটা কান্নাকাটি করছে, তারপর বাসায় গেলে উল্টাপাল্টা কিছু করে বসবে। প্রথম বউকে তাড়িয়ে দেওয়াটা দ্বিতীয় বউকে রেখে কোনো দৃষ্টিকটু ব্যাপার। আর ঈশান ভেবেছিল যদি এসে নাদিয়াকে পায় আর নাদিয়া নিজের ভুল বুঝতে পারে, তাহলে ওকে রাখার একটা সিদ্ধান্ত নেবে। সব মিলিয়ে জীবনের মতো করেই চলে। আবার কখনো কখনো জীবনের উল্টো দিকে গল্পটা সাজানোর জন্য যেমন জীবনকে গল্পের মতো করে তুলতে হয়, তেমনি জীবনের মূল ধারা থেকেও কিছু গল্পের অংশ নেওয়া হয়। ঈশান নাদিয়াকে অনেকক্ষণ যাবৎ বোঝালো, আমার মামিকে ডাকলো, ওরাও আসলো। সামিয়ার আব্বু আম্মুও আসলো। সবাই এসে ডাইনিংয়ে বসে রইল। অনেকক্ষণ যাবৎ সামিয়ার আব্বু মেয়েকে থাপ্পড় মারতে নিলে তখন ঈশানের আব্বু তাকে আটকে দিল। তারপর কিছুক্ষণ যাবৎ ভদ্রলোক চুপ করে রইলেন, আর আব্বু বলতে আরম্ভ করলো। এখন রাগ জেদ করার সময় না ভাইজান। ছেলে মেয়ে একটা কাজ করে ফেলেছে, আর আমার ছেলে এরকম কাজের জন্য আমি লজ্জিত। মামাতো বোনের সাথে বিয়ে দিয়েছিলাম, ভুলবশত এরকম একটা কাজ করার জন্য আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি ও অন্য কাউকে পছন্দ করে, আপনার মেয়েকে ভালোবাসে। সেটা জানতে পারলে ও অনেক আগেই স্বামীর সাথে ওকে বিয়ে দিতাম। আর আজকে যখন আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে বাসায় ফিরল, তখন জানতে পারলাম যে ওর সাথে রিলেশন ছিল। আর এখন এসব নিয়ে রাগ করলে কি হবে বলেন? ওরা মিলেমিশে থাকতে চাইছে, এমন কি হয় না বলেন? অনেকেই তো 2-3টে বউ নিয়ে থাকে, আর ওরা যদি মানিয়ে নিতে পারে তাহলে আপনার সমস্যা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখুন, ছেলের বাবা হিসাবে আমি হয়তো এটা বলতে পারি, কিন্তু মেয়ের ভালোর জন্য হলেও আপনাদের এসব মেনে নিতে হবে। অত্যন্ত ছেলে মেয়ের ভালোর জন্য এসব ভাবতেই হবে। যা হয়েছে সেটা একবার অন্তত আমরা জানাতে পারতি। বিয়ে করবে ভালোবেসে সেটা মেনে নিতাম, কিন্তু না বলে এমন করে বিয়ে করে নিল, সেটা কি খুব বেশি ভালো দেখিয়েছেন বলেন? দেখেন আঙ্কেল, আমরা একসাথে থাকতে পারবো। সামিয়া নাদিয়া বান্ধবী ছিল, আর যেহেতু ওদের মাঝে কোনো সমস্যা হচ্ছে না, আমি তো এখানে কোনো সমস্যা দেখছি না। তবে আমি আপনাদের বলছি, আমি ওদের ভালো রাখবো। আর আমার আব্বুর যথেষ্ট আছে, আমিও যথেষ্ট পরিমাণে এডুকেটেড, যে কোনো কোম্পানিতে জব হয়ে যাবে। এর থেকে কি আপনাদের যথেষ্ট না মেয়েকে সুখে রাখার জন্য? আর আপনারা খুব ভালো করেই জানেন যে ভালো থাকার জন্য টাকা পয়সাটাই যথেষ্ট নয়, ভালোবাসাটাই যথেষ্ট। নাদিয়াকে আমি ঠিক করে নেব, আর সবচেয়ে বড় কথা, ওর আরও কিছু শাস্তি পাওয়ার দরকার আছে। নাদিয়ার রাগি চোখে তাকাতেই ঈশান ফিক করে হেসে ফেলল। অন্যদিকে সবাই বেশ কিছুক্ষণ আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হলো দুই বউয়ের বিয়ের জন্য আবার নতুন বিয়ের অনুষ্ঠানের আয়োজন করবে। সারা শহর জানিয়ে তারপর ওদের বিয়ের অনুষ্ঠানটা করা হবে। সবাই রাতে খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেল। ঈশান, নাদিয়া আর সামিয়া তিনজন মিলে রুমে আসলো। সামিয়া ঈশানকে অনেকক্ষণ যাবৎ বকাঝকা করলো, এরকম মিথ্যা বলে বিয়েটা করার জন্য। ঈশান একটু চুপ করে থেকে মোবাইলে লুডো গেমটা বের করে দুজনের সামনে রেখে বলতে আরম্ভ করলো। এত কথা না বলে একজন খেলা হয়ে যাক, কি বলো?
সামিয়া নাদিয়া কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে একটু সময় মুচকি হেসে তারপর লুডো খেলায় মেতে গেল। তিনজনে খেলছে তাই খেলাটা বেশি ভালো হচ্ছে না। একটা কোর্ট ফাঁকা রেখে এবার ঈশান একটা টেবিল হাসি দিয়ে বলল, একটা কোট ফাঁকা রয়ে গেছে, আরেকজন হলে ভালো হতো, কি বলো? আরেকজন মানে? বললাম যে আরেকটা বিয়ে করে নিলেই তো 4 জন হয়ে যেত, 3 বউ আর আমি, 4 জন 4 কোট। তবে রে, তোমার আরেক বিয়ে করার শখ তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। ওয়েট আর আপনাদের দেখতে হবে না। তারপরে কি হবে আপনারা হয়তো বুঝতে পারছেন। ঝড় তুফান, সিডার আইলা, ঘূর্ণিঝড়, মহাসেন, আমফান, আরও কত কি। এই ঝড়ের মধ্যে আপনাদের পড়াটা মোটেও ঠিক হবে না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।